নো পাপা, আমি বানি আর তুমি দুজনের সাথেই ঘুমোতে চাই। প্লিজ পাপা, প্লিজ। নিস্তব্ধ রজনী, ঘুমন্ত চারিধার, দুলোকে একফালি চন্দ্রের আধিপত্য। তবে কালচে মেঘের দস্যিপনায় তার উজ্জ্বল রশ্মি বসুধায় আদৌ পৌঁছাচ্ছে কিনা বোঝা দেয়। সবাই যখন তন্দ্রায় আভাসে প্রস্তুতি নিচ্ছে কিংবা গভীর নিদ্রায় মগ্ন হয়েছে, ঠিক তখনই এই নিদ্রা পূর্ববর্তী টুইঙ্কেলের এমন অস্বস্তিকর আবদারে আর্যর কপালে বিরক্তির ভাঁজ গভীরতর। এক ঝলক তৃষার দিকে তাকালো সে। তৃষার দীর্ঘ পল্লবগুলো এক সুপ্ত কম্পন। অস্বস্তিতে হাত পা কম্পিত হচ্ছে বারংবার। নিস্তব্ধ ঘরে ঘড়ির কাঁটার শব্দটাও এই মুহূর্তে তার কানে হাতুড়ির মতো বিচ্ছে। অন্যদিকে আর্যর বিরক্তিটা কেবল টুইঙ্কেলের আবদারে সীমাবদ্ধ ছিল না, তার অস্বস্তিটা ছিল আরও গভীর, আরও মনস্তাত্ত্বিক। তৃষারের থরথর কম্পন আর কুঁকড়ে যাওয়া ভঙ্গিটা তার পৌরুষে কোথাও গিয়ে এক অদৃশ্য আঘাত হানছিল। সে চাইছিল রুম থেকে বেরিয়ে যেতে, শুধুমাত্র টুইঙ্কেলের অনবরত কান্নায়, ব্ল্যাকমেলিংয়ের আশঙ্কায় সে নিচু স্বরে বলল, মাম্মাম, জেদ করো না। বানি নিশ্চয়ই অনেক টায়ার্ড, ওরা নিজের রুমে গিয়ে ঘুমাবে। আর পাপা তো আছে তোমাদের পাশে। টুইঙ্কেল এবার তার ডাগর ডাগর নীলাপ আখিজোড়া পানিতে টইটুম্বুর করে চিৎকার করে উঠল। নো পাপা, আমি বানি আর তুমি দুজনের সাথেই ঘুমোতে চাই। প্লিজ পাপা, প্লিজ। বানি না থাকলে আমার ভয় লাগে। আর তুমি তো পাপা, তুমি পাশে না থাকলে আমি ঘুমোতেই পারি না। তৃষা দরজার একপাশে অস্বস্তি জনিত শঙ্কায় গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল। তার অবস্থা তখন বাংলা ওই প্রবাদটার মতো, ছেড়ে দেমাকে দেবাচি। সে কাঁপা কাঁপা গলায় বলল, কিউটি পাই, আমি তো তোমার পাশের রুমে আছি, কিসের ভয়? দরজা খোলাই থাকবে। টুইঙ্কেল এবার বিছানায় পা দাপিয়ে কান্না শুরু করলো। তোমরা দুজনেই পচা, কেউ আমায় ভালোবাসো না বানি। পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে দেখে আর্য এক দীর্ঘশ্বাস ছাড়ল। তার ভেতরে নেভি অফিসার সত্তাটা যেন 5 বছরের এক পুতুলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হলো। সে বিছানা থেকে নেমে তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। আর্যর উচ্চতা আর বলিষ্ঠ শরীরের ছায়ায় তৃষার ক্ষীণ কায়া যেন আরও ক্ষুদ্র হয়ে গেল। আর্য ধীরলয়ে গম্ভীর কণ্ঠে বলল, লোক তিশা, আমি জানি এটা আপনার জন্য সুপার ওয়াকআউট, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল থেকে বাঁচার আর কোনো পথ আমি দেখছি না। ও একবার জেদ ধরলে সারা রাত কাঁদবে। আপনি কি জাস্ট ঘুমানো পর্যন্ত এখানে বসতে পারবেন? তৃষা মাথা নিচু করেই উত্তর দিল, ইটস ওকে, ওর ঘুমের অভ্যাসটা আসলে আমার সাথে হয়ে গিয়েছে। আপনি কিছু মনে না করলে আমি বরং সোফাটায় বসি। না, আপনি বেডেই বসুন, আমি পাশে আছি। জাস্ট মাঝখানেও থাকবে, দ্যাটস ইট। অগত্যা শুকনীরের সেই বিশাল কিং সাইজ বেডে শুরু হলো এক অদ্ভুত সহাবস্থান। মাঝখানে টুইঙ্কেল, ডানে আর্য আর বামে তৃষা। ঘরের নীলচে নাইট ল্যাম্পের আলোয় এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃষ্টির শব্দে বাইরের পৃথিবীটা যেন আলাদা হয়ে গিয়েছে। টুইঙ্কেল দুজনের হাত এক জায়গায় এনে নিজের পেটের উপর চেপে ধরল। তৃষা অনুভব করলো আর্যর তপ্ত হাতটা তার হাতের ঠিক নিচেই। সে দ্রুত হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু টুইঙ্কেল ছাড়ল না। টুইঙ্কেলের আবদার আজ যেন থামছে না। ঘুমাতে ঘুমাতেই ফের বলল, পাপা, তুমি বানিকে একটা স্টোরি শোনাও তো। আর্য খানিকটা ম্লান হেসে বলল। পাপা তো শিপের গল্প জানেন মাম্মাম। টুইঙ্কেল কিছুটা ভ্রু গুটিয়ে কি জানি ভাবলো, অতঃপর তৃষার দিকে তাকিয়ে বলল, তাহলে বানি তুমি। তার কথা বুঝে কথাটা শেষ করার আগেই তৃষাটাকে থামিয়েই বলল, ওকে সুইট হার্ট, বাট তোমাকেও প্রমিস করতে হবে স্টোরি শোনার পর পরেই তুমি ঘুমিয়ে পড়বে। টুইঙ্কেল কিছুটা চঞ্চল কণ্ঠে জবাব দিল, তোমরা এত বিজি কেন বলো তো? আমি কি বলছি, আমি তোমার কাছে স্টোরি শুনবো। তৃষার রীতিমতো অবাকে চূড়ান্তে। তাহলে কি সুইট ক্যান্ডি? টুইঙ্কেল এবার তৃষার গলার কাছে ঝুলে পড়ে আদুরে গলায় আবদার করলো, বানি, তুমি বরং একটা গান গাও। পাপা তোমার গান শুনবে আর আমিও ঘুমে দেব। প্লিজ বানি। তৃষার বুকটা ধক করে উঠল। গান? এই পরিস্থিতিতে পাশেই আর্য, যার উপস্থিতিতে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আমতা আমতা করে বলল, কিউটি পাই, এখন গান গাওয়ার সময় নয় তো, পাপা রাগ করবেন। আর আমার গলাও আজ খুব একটা ভালো নেই। কিন্তু টুইঙ্কেল ছাড়ার পাত্রী নয়। সে এবার চোখের কোণে জল জমিয়ে ফেলল। কেউ আমার কথা শোনে না পাপা, তুমিও না, বানিও না। জাস্ট একটা গান, আমি না শুনলে একদম ঘুমোবো না। তৃষা দেখলো পরিস্থিতি সামলানো দেয়।
আর্যর দিকে একবার আর চোখে চেয়ে দেখলো সে নির্লিপ্ত ভঙ্গিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, যেন এই জগতের কোনো কিছুর সাথেই তার সম্পর্ক নেই। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। সে জানে এই মুহূর্তে না গাইলে টুইঙ্কেলকে শান্ত করা অসম্ভব। ঠিক আছে কিউটি পাই, কাঁদছো কেন? আমি গাইছি, কিন্তু কথা দাও গান শেষ হলেই চোখ বন্ধ করবে। টুইঙ্কেল খুশিতে গতগত হয়ে মাথা নাড়ল। মুহূর্ত কিছু অতিক্রান্ত হতে তৃষা টুইঙ্কেলের তুলতুলে শরীরে হাত বুলাতে বুলাতে হঠাৎ গুনগুন করে গাইতে শুরু করলো এক শান্ত লড়ি। তার কণ্ঠের সেই স্নিগ্ধ সুর যেন আর্যর ক্লান্তি মাখানো স্নায়ুগুলোকে আলতো করে মালিশ করে দিতে লাগলো। আর চোখে তৃষার দিকে তাকালো। জানালার পর্দা ভেদ করে আসা চাঁদের ম্লান আলো তৃষার মুখে পড়ে তাকে জান্নাতি হুরের ন্যায় সৌন্দর্যময়ী করে তুলেছে। মিনিট দশেকের মধ্যেই টুইঙ্কেল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। তার শান্ত শ্বাস প্রশ্বাসের শব্দে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু আর্য আর তৃষার চোখের পাতা এক হওয়া তো দূরের কথা, তাদের হৃৎপিণ্ডের ধুকপুকানি যেন নীরবতার মাঝেও প্রতিধ্বনি তুলছে। আর্য সন্তর্পণে ওঠার চেষ্টা করতে তৃষা ফিসফিস করে বলল, এখন উঠবে না প্লিজ, ও হাত ধরে আছে, নড়াচড়া করলে আবার জেগে যাবে। তৃষার কথা আর্য মেয়ের আদুরে মুখের দিকে তাকে স্থির হয়ে বসে রইল। তার হাতটা এখনও টুইঙ্কেলের পেটের উপর, আর তার বলিষ্ঠ আঙ্গুলগুলো ঠিক পাশে তৃষার নরম তুলতুলে আঙ্গুলগুলো, যেন সামান্য সঞ্চালনে জেগে যাবে ছোট্ট টুইঙ্কেল। নিস্তব্ধ রজনীর সেই মেঘ মেদুর অন্ধকার কেটে গিয়ে প্রভাতের এক চিলতে স্নিগ্ধ সূর্যরশ্মি শুকনীরের বাতায়ন দিয়ে উকি মারছে। কাল রাতের একটানা ভারী বর্ষণে বাহিরে প্রকৃতি এক অদ্ভুত প্রশান্তিতে দৌত হয়েছে। রাতে সে আড়ষ্টতার অস্বস্তির কুয়াশা ভোরের কচি রোদ্রের ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তৃষ্ণা যখন ঘুম থেকে উঠেছিল টুইঙ্কেল তখন আর্যর একখানা বলিষ্ঠ হাত আঁকড়িয়ে গভীর নিদ্রায় মগ্ন ছিল, আর আর্য নিমিলিত নেত্রপল্লবে সদ্য পতিত ভোরের আলো পড়ে এক অপার্থিব গাম্ভীর্য তৈরি করছিল। তৃষা অতি সন্তর্পণে ধীরে ধীরে নেমেছিল বিছানা ছেড়ে। বর্তমান রৌদ্রলোকিত শুকনির মুখর কিছু পরিচিত মুখের উপস্থিতিতে তাদের কলতানে হামিদা বেগমরা এসেছেন, তবে সাবরিনা মৃত্তিকার সঙ্গে আজ উপস্থিত এক অচেনা মুখ, আদ্রিয়ান এহসান, হামিদা বেগমের জ্যেষ্ঠ পুত্র এবং আর্যর ছোট ভাই। পেশায় তিনি একজন প্রথিতযশা সার্জন। আর্য আর তৃষার বিয়ের সময় এক অতি জরুরি হার্ট সার্জারির কেস হাতে থাকায় তিনি দেশের বাইরে ছিলেন। শত ইচ্ছা থাকলেও সেই শুভক্ষণে উপস্থিত হতে পারেননি। আজ তার আগমনে ঘরের আবহাওয়া যেন এক স্নিগ্ধ আভিজাত্যে ভরে উঠেছে। আদ্রিয়ানের চশমার কাচের আড়ালে থাকা চোখ দুটিতে বুদ্ধিমত্তা দীপ্তি, আর ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে অমায়িক হাসি তার ব্যক্তিত্বকে অনন্য করে তুলতেছে। তবে আদ্রিয়ান একদম ঠিক আর্যর বিপরীত, চোখে মুখে দুষ্টুমি আর ঠোঁটে এক চিলতে অমায়িক হাসি। সে ড্রয়িং রুমে সোফায় আয়েশ করে বসে চা পান করছিল। তৃষাকে দেখে সে একগাল হেসে উঠে দাঁড়ালো। আদ্রিয়ান মডার্ন স্টাইলে হাত বাড়িয়ে দিয়ে বলল, Wow, so you're the most talked of person in this house. হাই ভাবি, আমি আদ্রিয়ান, আপনার দুর্ভাগ্যের অংশীদার আর কি। এই গম্ভীর বড় ভাইয়ের ছোট ভাই। হামিদা বেগম আদ্রিয়ানের পিঠে এক মৃদু চড় মেরে বললেন, আদ্র, এরকম ইয়ার্কি নয়, একদম ইয়ার্কি নয়। মেয়েটা এমনিতেই নতুন, সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, ওকে আর অস্বস্তিতে ফেলিস না। সাবরিনার মৃত্তিকা তৃষার হাত ধরে নিজেদের মাঝখানে বসিয়ে নিল। সাবরিনা উৎসুক কণ্ঠে বলল, ভাবি জানো, আদ্র ভাইয়া কিন্তু পুরাই আর্য ভাইয়ার বিপরীত। কিছুক্ষণ থাকুক, ফিল করতে পারবা। মৃত্তিকা হেসে যোগ করল, আশ্চর্য, ভাইয়ার সেই হিমালয় দৃশ্য গাম্ভীর্য যদি কেউ ভাঙাতে পারে তবে সেটা এই ডক্টর আদ্রিয়ান। ঠিক সেই মুহূর্তে আর্য ড্রয়িং রুমে প্রবেশ করলো। তার পরনে নেভি ব্লু টি শার্ট আর ট্রাউজার। আদ্রিয়ানকে দেখেই আর্যর ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে গেল, তবে চোখের কোণে এক চিলতে স্নেহের আভাস পাওয়া গেল। আদ্রিয়ান আর্যর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কংগ্রাচুলেশনস বড় ভাই, বিয়ের শুভেচ্ছা আপনাকে। আর্যর কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। সে তৃষার দিকে একবার আর চোখে তাকিয়ে আদ্রিয়ানকে ধমক দিয়ে বলল, ডক্টর, তুমি নাকি খুব বিজি ছিলে? আদ্রিয়ান হো হো করে হেসে উঠল। সে তৃষার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলেন তো ভাবি, এই ডাইনোসরটা সাথে সার্ভাইভ করা কিন্তু টাফ। তবে ডোন্ট ওয়ারি, আই এম অলওয়েজ অন ইউর টিম। তৃষা মৃদু হাসল, তবে তার মনে পড়ে গেল কাল রাতে সেই তপ্ত অনুভূতির কথা। বাইরে রোদ ঝলমলে সকালটা যেন আজ এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে দুমদুম শব্দ করে নিচে নেমে এলো টুইঙ্কেল। ঘুম থেকে উঠে তার আলুথালু চুল আর ফোলা ফোলা গাল দেখে মনে হচ্ছে একদলা সাদা তুলো এগিয়ে আসছে। ড্রয়িং রুমের অচেনা কিন্তু চেনা চেনা চেহারার আদ্রিয়ানকে দেখে এসে থমকে দাঁড়ালো। আদ্রিয়ান দুহাত বাড়িয়ে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে বাবা, এটা কি?
এ তো দেখছি নীল সাগরের এক ছোট্ট জলপরি। কই দেখি আমার ফয়েরিটা কার কাছে আসবে। টুইঙ্কেল প্রথমে একটু লজ্জা পেলেও আদ্রিয়ানের অমায়িক হাসি দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে আদ্রিয়ানের কোলে ঝাঁপিয়ে পড়ল। আদ্রিয়ান থেকে শূন্যে তুলে ঘুরিয়ে তার তুলতুলে চোয়ালে একটা লম্বা চুমু খেলো। টুইঙ্কেল খিলখিল করে হেসে উঠল। পাপা দেখো চাচ্চু এসেছে, তুমি কেন আসোনি যখন বানিয়ে এসেছিল? আদ্রিয়ানোকে সোফায় বসে নিজের চশমাটা টুইঙ্কেলের নাকে পরিয়ে দিয়ে বলল, আরে মামাম, আমি তো গিয়েছিলাম পরিদের দেশ থেকে তোমার জন্য জাদুর চকলেট আনতে। এই দেখো। বলেই পকেট থেকে একটা বড় ডেরি মিল্ক বের করলো সে। টুইঙ্কেলের চোখ দুটো চকচক করে উঠল। সে চকলেট দিকে হাত বাড়িয়ে আবার আর্যর দিকে তাকালে আদ্রিয়ান ফিসফিস করে বলল, ভয় নেই, আজ পাপার পারমিশন লাগবে না। আজ এখানে শুধুই চাচ্চু আর তার ফেরির রাজত্ব। টুইঙ্কেল চকলেটে কামড় দিয়ে তৃষার দিকে তাকিয়ে আদ্রিয়ানকে বলল, চাচ্চু জানো বানি না খুব সুন্দর গান গায়। কাল রাতে পাপা আর বানি দুজনে মিলে আমায় ঘুম পাড়িয়েছে। তুমি তো ঘুমাওনি, তুমি কোনো গান শোনোনি? টুইঙ্কেলের এই সরল স্বীকারোক্তিতে ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। আর্য অস্বস্তিতে পড়ে চায়ের কাপে মনোযোগ দিল। তৃষার ফর্সা গাল দুটো মুহূর্তে রক্তবর্ণ ধারণ করলো। আদ্রিয়ান তৃষার দিকে এক ঝলক তাকিয়ে আর্যকে একটা টিপ্পনি কেটে বলল, তাই নাকি? বাহ, বড় ভাই তো দেখছি বেশ রোমান্টিক হয়ে উঠেছেন। নেভি অফিসাররা কি এখন গান শুনে ঘুমায় নাকি? টুইঙ্কেল আদ্রিয়ানের কলার টেনে ধরে গম্ভীর মুখে বলল, তুমি পাপাকে বকা দিচ্ছ কেন চাচ্চু? পাপা কিন্তু কাল অনেক ভালো ছিল। আর্য এবার আর সইতে না পেরে উঠে দাঁড়িয়ে বলল। আদর ওকে বেশি মাথায় তুলিস না মাম্মাম, চলো ফ্রেশ হবে চলো। আদ্রিয়ান হাসতে হাসতে টুইঙ্কেলকে কোলে নিয়ে বলল, না পাপা, আজও আমার সাথে ব্রেকফাস্ট করবে। আর ভাবি, আপনার গানের গলা কিন্তু একদিন আমাকেও শোনাতে হবে, নয়তো আমি টুইনকেলের টিম থেকে আপনার টিমে ট্রান্সফার হতে পারছি না। মধ্য গগনে সূর্যটা আজ যেন অগ্নিবর্ষণ করছে। তপ্ত রৌদ্র কিরণে আবৃত বসুধা এক অসহনীয় উত্তাপে হাসপাস করছে। রাজপথের পিচ গলা গরম আর যানবাহনের ধোঁয়ায় চারিদিকটা ঘোলাটে। ঠিক এমনই এক বৈরী আবহাওয়ায় রাজপথ চিরে ছুটেছে এক রিক্সা। গন্তব্য শুকনির। রিক্সায় বসে অবিরাম হাত পাখা নেড়ে নিজেকে বাতাস করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেহসানা। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম আর বিরক্তির রেখাগুলো ভ্রু পল্লবে স্পষ্ট। কালকের দিনটা ছিল তাদের গ্রুপ ক্লাসে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, অথচ কাল সারাটা দিন তৃষা যেন কর্পূরের মতো উবে গিয়েছিল। না ছিল তার কোনো হদিস, না বাস্তবে না নেটওয়ার্কে। মেহসানা রিকশায় বসে অস্থিরভাবে ঘড়ির দিকে তাকাচ্ছিল। সকাল থেকে সে অধীর আগ্রহে প্রতীক্ষা করেছিল। ভেবেছিল আজ অন্তত কলেজে আসবেন মহারানী। তবে আজও তৃষার অনুপস্থিতি মেহসানার বন্ধুসুলভ দুশ্চিন্তাকে এক নিমিষে উস্কে দিল। উৎকণ্ঠা নিতান্তই নিছক নয়, পাল্লায় বেশ ভারী, তাই এই কাঠফাটা রোদের মাঝেও সে রওনা হয়েছে। শুকনির অবশ্য মেহসানার কাছে একদমই যে অচেনা পুরী তেমনটা নয়। গত 2 মাসে ছোট্ট টুইঙ্কেলের সাথে তার এক অদ্ভুত মায়ার সখ্যতা গড়ে উঠেছে। সেই সুবাদে এই প্রাসাদের অন্দরে তার গমনাগমন কদাচিৎ ঘটলেও আজকের এই মেঘমেদুর পরিস্থিতির মাঝে তার আগমনটা যেন একটু বেশি প্রাসঙ্গিক। শুকনিরের বিশাল লোহার গেটের সামনে রিক্সা থামতেই মেহসানা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভাড়া মিটিয়ে নামার সময় সূর্যের প্রখরতা ওর মেজাজটাকে আরো চড়িয়ে দিল। ওড়না দিয়ে কপাল মুছে বিড়বিড় করে বলল, তৃষার বাচ্চা, তুই শুধু একবার সামনে আয়। তোর এই নোটের খাতা দিয়ে যদি তোকে না পিটিয়েছি তবে আমার নামও মেহসানা না। গেটের কাছে এগিয়ে মেহসানা কলিং বেলে হাত রাখলো। সাধারণত হানিফ চাচা কলিং বেল বাজাতে অতি দ্রুত গেট খুলে দেয়, কিন্তু আজ কয়েকবার বেল দেওয়ার পরও কারো সাড়া নেই। বিরক্তি নিয়ে মেহসানা ভাবলো, আজ কি শুকনিরে সবাই কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে? ও যখন শেষবারের মতো জোরে বেলটা চাপলো, ঠিক তখনই ক্যাচক্যাচ শব্দে গেটের পাল্লাটা খুলে গেল। মেহসানা গেট খোলার শব্দ শুনে লোকটার দিকে ভালো করে না তাকিয়ে গটগট করে ভেতরে ঢুকতে শুরু করলো। তার হাতে নোটের খাতার কপালে বিন্দু বিন্দু ঘাম। ভেতরে ঢুকতে ঢুকতে এসে আপন মনে বলে উঠল, হানিফ চাচা, এত দেরি কেন? রোদে পুরো তো কয়লা হয়ে গেলাম। পানির জগটা রেডি রাখেন তো। 2 কদম এগোতেই পেছন থেকে এক গম্ভীর অথচ বেশ ধারালো পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এই যে মিস, নিজেকে কি খুব বড় কোনো লাশ সাহেব মনে হয় আপনার? অনুমতি না নিয়ে এভাবে কারো অন্দরমহলে ঢুকে পড়াটা কি আপনার ডিকশনারিতে স্মার্টনেস? মেহসানা থমকে দাঁড়ালো। কণ্ঠটা হানিফ চাচার নয়। ও চট করে পেছনে ফিরল। দেখলো এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। পরনে খুব বেশি ফর্মাল ড্রেস নেই ঠিকই, কিন্তু আভিজাত্য ঠিকরে বেরোচ্ছে।
তবে রোদের তাপে মেহসানার মাথা তখন এতটাই গরম যে সে যুবকের চেহারা বা পোশাকের আভিজাত্য লক্ষ্য করার চেয়ে তার দারোয়ান সুলভ আচরণে বেশি মনোযোগ দিল। সে ভাবলো হানিফ চাচা হয়তো ছুটিতে, তাই এই নতুন ছোকরাকে রাখা হয়েছে। মেহসানা ভ্রু কুচকে একটা অবজ্ঞার হাসি দিয়ে বলল, ও আচ্ছা, নতুন লোক বুঝি। তা হানিফ চাচা সালাম শেখাননি? আসসালামু আলাইকুম। এবার পথ ছাড়ুন তো ভাই, এমনিতেই দেরি হয়ে গেছে। আদ্রিয়ান এহসানের চোখ দুটো চশমার আড়ালে বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে জীবনে অনেক কিছু হয়েছে, কিন্তু কেউ তাকে দারোয়ান ভেবে সালাম ঠুকবে এটা তার দুঃস্বপ্ন ছিল না। আদ্রিয়ান নিজের ভেতরে রাগটা সামলে নিয়ে বাঁকা হেসে বলল, সালামের জন্য ধন্যবাদ, কিন্তু এই ভাই ডাকটা কি আপনার এই অদ্ভুত বুদ্ধির পরিচয়, নাকি আপনার স্বভাব জাত অভ্যেস? আর আপনাকে ভেতরে যাওয়ার পারমিশন কে দিয়েছে? মেহসানা এবার রীতিমতো খেপে গেল। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, দেখুন, বেশি কথা বলবেন না। আমি এই বাড়ির মেহমান টুইঙ্কেলের মিমি। আপনার মালিকের সাথে আমার বন্ধুত্ব। বেশি তরপালে কিন্তু আপনার চাকরিটা নড়বড় হয়ে যাবে বলে দিলাম। আমাকে চেনেন আপনি? আদ্রিয়ান এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে সে মেহসানার দিকে এক পা এগিয়ে এসে বলল, চাকরি নরবরে, ইন্টারেস্টিং। তা মিস মিমি, আপনি কি জানেন আমি কে? আমাকে কি আপনার বাড়ির কাজের লোক মনে হচ্ছে? ঠিক তখনই ভেতর থেকে ছোট্ট এক মিষ্টি কণ্ঠের এক চিলতে আনন্দধ্বনি ভেসে এলো। ও মিমি, তুমি এসেছো? টুইঙ্কেল দুমদুম করে সিঁড়ি বেয়ে নেমে মেহসানার দিকে দৌড়ে এলো। মেহসানা আদ্রিয়ানের দিক থেকে নজর সরিয়ে হাঁটু গেড়ে বসে টুইঙ্কেলকে জড়িয়ে ধরল। ব্যাগ থেকে একটা রঙিন লজেন্স বের করে টুইঙ্কেলের হাতে দিয়ে বলল, হ্যাঁ জান পাখি, আমি এসেছি। আচ্ছা কিউটি পাই, তোদের এই নতুন দারোয়ানটা এত অসভ্য কেন বলতো? আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না। এই দামড়াটা কোত্থেকে ধরে এনেছে তোমার বাণী? দামড়া শব্দটা শুনে আদ্রিয়ানের মুখটা মুহূর্তেই লাল হয়ে গেল। সে রাগে রীতিমতো তোতলাতে শুরু করলো। এক্সকিউজ মি, আপনি আমাকে কি বললেন? দামরা? হোয়াট দ্য? টুইঙ্কেল লজেন্সটা মুখে পুরে অবাক হয়ে মেহসানার দিকে তাকালো। সে রাগে রীতিমতো তোতলাতে শুরু করলো। ও মিমি, ও তো দারোয়ান না, ও তো আমার আদ্রিয়ান চাচু। টুইঙ্কেল লজেন্সটা মুখে পুরে অবাক হয়ে মেহসানার দিকে তাকালো। তারপর আদ্রিয়ানের দিকে আঙ্গুল তুলে খিলখিল করে হেসে উঠল। মেহসানার হাতের নোটের খাতাটা যেন হাত থেকে ফসকে পড়ে যেতে চাইল। সে স্থবির হয়ে গেল। একবার টুইঙ্কেলের দিকে তাকাচ্ছে, আরেকবার ওই দামড়া নাম দেওয়া লোকটার দিকে। আদ্রিয়ান এবার হাত দুটো বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে বিজয়ী হাসি হাসল। শুনলেন তো মিস মিমি, আমি এই বাড়ির দারোয়ান আদ্রিয়ান এহসান, পেশায় একজন সার্জন। তা আপনার দামরা থিওরিটা কি আমার প্রফেশনের সাথে ম্যাচ করে, নাকি আমি আবার আপনার ইন্টারভিউ নেব যে আপনি কার অনুমতিতে এখানে ঢুকেছেন? মেহসানার তখন ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। সে আমতা আমতা করে বলল, আমি আমি আসলে ভেবেছিলাম হানিফ চাচা, মানে আপনি গেট খুললেন তো তাই। আদ্রিয়ান এক কদম আরো এগিয়ে এসে ফিসফিস করে বলল, হানিফ চাচা অসুস্থ, তাই ডাক্তার হিসেবে আমি গেটের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু জানতাম না গেট খুলতে একটা তপ্ত মরিচের সাথে দেখা হবে। বাই দ্য ওয়ে, লজেন্সটা কি শুধু টুইনকেলের জন্যই? এই দামরা চাচার জন্য কিছু নেই? মেহসানার আগে লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো। সে দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আপনার জন্য ঝালমরিচ আছে, খাবেন? টুইঙ্কেল, তোর বাণী কোথায়? আমি ওর কাছে যাব। আদ্রিয়ান যাওয়ার পথ আগলে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, ও, আগে তো ক্ষমা চাইতে হবে। একজন সিনিয়র সার্জনকে আপনি দামরা বললেন, দারোয়ান বানালেন, এত সহজে নিস্তার নেই মিস মিমি। সে সরি। মেহসানা নোটের খাতাটা বুকের সাথে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, সরি, স্বপ্নে দেখুন যান। আপনার মতো ফাজিল ডাক্তার আমি জীবন দেখিনি। টুইঙ্কেল মাঝখানে দাঁড়িয়ে দুজনের এই ঝগড়া উপভোগ করছিল আর লজেন্স খাচ্ছিল। সে হাসতে হাসতে বলল, চাচু, মিমি কিন্তু খুব ভালো, তোমরা ফাইট করো না। আদ্রিয়ান হাসলো। মেহসানার পাশ কাটিয়ে যাওয়ার সময় নিচু স্বরে বলল, ফাইট তো কেবল শুরু মিস মিমি, সুখ নিরে আপনাকে স্বাগতম। মেহসানা গটগট করে ভেতরে চলে গেল ঠিকই, কিন্তু তার হৃৎপিণ্ডটা কেন যেন অসময়ে লাফাচ্ছে। রোদের তাপের চেয়েও আদ্রিয়ানের ওই বাঁকা হাসিটা যেন তাকে বেশি অস্থির করে তুলল। মেহসানা যখন গটগট করে ড্রয়িং রুমে প্রবেশ করলো, তখন তার গালে রক্তিম আভা লজ্জার নাকি আদ্রিয়ানের সাথে হওয়া রণক্ষেত্রের উত্তাপের তা বোঝা দেয়। তবে অন্ধরে পা রাখতেই তার সেই চঞ্চলতা এক লহমে স্থিমিত হয়ে এলো। শুকনীরের আজকের পরিবেশটা যেন অন্য কোনো বসন্তের প্রভাতী আবেশে আচ্ছন্ন। সে দেখলো কিচেনে হামিদা বেগম বসে আছেন বললে ভুল হবে। তৃষা রান্না তদারকি করছেন, মাঝে মাঝে নিজেই রান্না করছেন, আর তাকে ঘিরে সাবরিনার মৃত্তিকার গুঞ্জন।
মোহসেনা এই মানুষগুলোকে চেনে, তাদের সাথে তার পূর্ব পরিচয় নেহাত কম নয়, কিন্তু আজ যেন সবকিছুতেই এক নতুন রঙের প্রলেপ পড়েছে। তৃষা আমিনা বেগমের সহায়তায় রান্না করেছিল। মোহসেনাকে দেখা মাত্রই দৌড়ে আসলো সে। মোহসেনা নোটের খাতাটা শক্ত করে চেপে ধরে তৃষার কাছে এগিয়ে দিয়ে হামিদা বেগমের উদ্দেশ্যে সালাম দিলেন। হামিদা বেগম সস্নেহে হাসলেন। মমতা ভরা কণ্ঠস্বরে তিনি বললেন, এসো মা মেহসানা, রোদে পড়ে তো একসার হয়ে গেছো। তৃষার সাথে কথা বলতে এসেছো বুঝি? মোহসেনা সামান্য হেসে বলল, জি আন্টি, কালকে আমাদের একটা ক্রুশিয়াল ক্লাস ছিল। এই মহারানী তো কাল উধাও, ফোনেও নেই, নেটওয়ার্কে নেই, তাই নোটগুলো বুঝিয়ে দিতে এলাম। ভাবলাম দিয়ে এক দৌড়ে পালাবো, রোদের যে তেজ। সাবরিনার পাশ থেকে ফিক করে হেসে নিল সে। মেহসানার দিকে এগিয়ে এসে ভ্রু নাচিয়ে বলল, আরে মেহু, পালাবে বললেই কি পালানো যায়? এই বাড়ির এক্সটেন্ড তো সহজ, কিন্তু এক্সিট অনেক টাফ। আর আজ তো স্পেশাল মেনু হচ্ছে, ভাবি আর আম্মু মিলে জাস্ট ফাটিয়ে দিচ্ছে। তুমি না খেয়ে গেলে আমাদের সেলিব্রেশন তো জমবেই না। মৃত্তিকা তখন সালাদ সাজাতে ব্যস্ত ছিল। সে হাতে ছুরিটা নামিয়ে রেখে বলল, রাইট। আর মিহুপু, আজকের ভাইবটা খেয়াল করেছো? পুরো হাউস আজ লাইভলি। তুমি বরং ভাবির রুমে গিয়ে একটু এসিতে বসো, এই গরমে তোমার ফেস তো পুরো টমেটোর মতন রেড হয়ে আছে। মেহসানা মনে মনে ভাবল, টমেটো নেই রে ভাই, একটু আগে এক ডাইনোসর সার্জনের সাথে যুদ্ধ করে এসেছি। তবে মুখে শুধু বলল, আরে না মৃত্তিকা, টমেটো না, জাস্ট সানবার্ন। বাট তৃষা, তুই কি কাল কলেজ করবি? তৃষা মাথা নাড়িয়ে বলল, কালকেও তো একটা প্রেজেন্টেশন আছে। আচ্ছা সেসব বাদ দে তো, তুই তুই বরং ড্রয়িং রুমে বস, আমি এই ডেজার্টটা সেট করে আসছি। হামিদা বেগম স্নেহমাখা কণ্ঠে যোগ করলেন, না তৃষা, তুমি বরং ওকে নিয়ে উপরেই যাও, আদ্র বোধহয় নিচে আসছে। মেহসানা মা, তুমি তৃষার সাথে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মেহসানা আদ্রিয়ানের নাম শুনে একটু চমকে উঠল সে। দ্রুত তৃষার হাত চেপে ধরে বলল, চল চল ওপরে যাই, এখানে বড্ড বেশি মানুষের আনাগোনা। তৃষা মেহসানার এই আকস্মিক তাড়াহুড়ো দেখে অবাক হলেও কিছু বলল না। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মেহসানা একবার পেছনে আর চোখে তাকালো। সূর্যি মামা তখন বিদায়ের প্রস্তুতিতে মগ্ন। দিগন্ত জুড়ে লালচে মেঘের ভেলাগুলো অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে, যেন শ্রান্ত দিন শেষে তারা কোনো এক অজানা ঠিকানার সন্ধানে ব্যস্ত। উত্তপ্ত সূর্যের তপ্ত দহন স্থিমিত হয়ে কনক প্রভায় রূপ নিয়েছে। এক স্নিগ্ধ তামাটে আভা ছড়িয়ে পড়েছে শুকনিরের আঙিনায়। বাগানে দেবদারু আর হাসনা হেনার পাতায় সে আলো লেগে ঝিলমিল করছে। বাড়ির অতিথিরা একে একে বিদায় নিয়েছেন। কোলাহলমুক্ত শান্ত নিস্তব্ধতা আবারও ফিরে এসেছে শুকনিরে। আর ঠিক সেই গধূলি বেলায় বাগানের ঘাসের উপর তৃষা আর টুইঙ্কেল মিলে অন্য জগৎ সৃষ্টি করেছে। তৃষা ঘাসের উপর বসে এক মনে ফু দিয়ে ইয়ারবাবস তৈরি করছে, আর টুইঙ্কেল সেই রঙিন বুদবুদগুলা ধরার জন্য প্রজাপতির মতো এদিক ওদিক ছুটছে। আকাশের সেই আবির মাখা রং তৃষার শুভ্র মুখে এসে পড়েছে, যা তাকে এই মর্তের মানবী অপেক্ষা কোনো রূপকথার রাজকন্যার ন্যায় মোহময়ী করে তুলেছে। টুইঙ্কেলের খিলখিল হাসি আর বাতাসের ঝিরিঝিরি শব্দ মিলেমিশে এক অদ্ভুত একতান সৃষ্টি করেছে। তৃষা যখন ওপরের দিকে ফু দিচ্ছে তখন তার অবিন্যস্ত কগাছি কেশ গুচ্ছ কপালে এসে দুষ্টু নৃত্যে লিপ্ত হচ্ছে। হঠাৎ টুইঙ্কেল দৌড়ে এসে তৃষার কোল ঘেঁষে বসে বলল, ও বানি। তৃষা তৎক্ষণাৎ হাতে থাকা বাবলস মেকার কাঠিটা সলিউশনের বোতলে ডুবিয়ে পাশে সরিয়ে রাখলো। পাশে রেখে বলল, সুইটহার্ট, কি হয়েছে? টুইঙ্কেল তার ডাগর ডাগর চোখ জোড়া নাচিয়ে বলল, বানি চলো আমরা ট্যাগ গেম খেলি, তুমি পুলিশ হবে আর আমি চোর, কিন্তু তুমি আমাকে কিছুতেই ধরতে পারবে না, ওকে? সন্তু ফোটা স্নিগ্ধ গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটজোড়া সামান্য প্রকম্পিত পূর্বক হেসে ওড়নার আঁচলটা নিজের সঙ্গে ভালোভাবে জড়িয়ে বলল, ও রিয়েলি? তুমি চোর? তাহলে পুলিশ কিন্তু রেডি, এই ধরলাম কিন্তু। বলেই তৃষা চপল চরণে টুইঙ্কেলের পশ্চাৎভাদন করিল। ক্ষুদ্রচরণে টুইঙ্কেল সবুজাবৃত উদ্যানের প্রান্ত হইতে প্রান্তরে বক্ররেখায় ধাবমান, আর তৃষা কৃত্রিম পরাজয়ের ছলনায় তাকে ধরার প্রচেষ্টায় মগ্ন। হাস্যরসের সেই কলতান যখন চরমে, যখন তৃষা প্রায় টুইঙ্কেলের নাগাল পেয়েছে, ঠিক তখনই এক নিবিড় গুল্মরাশির অন্তরালে আত্মগোপনে নিমিত্তে টুইঙ্কেল আকস্মিক মোড় নিল, আর তাকে ধরার অন্তিম ক্ষণে তৃষা নিজের অলক্ষ্যে শিথিল হওয়া ওড়নার কুঞ্চনে চরণের ভারসাম্য হারালো। একটা অস্ফুট আর্তনাদ আকাশ বাতাস বিদীর্ণ করিয়া যখন সে সম্মুখ পানে
পতনোন্মুখ। ঠিক তখনই একজোড়া বাহু তাকে শূন্যের মাঝে ধরে ফেলল। তৃষা আছড়ে পড়ল এক সুবিস্তৃত বক্ষ পিঞ্জরের উপর। নাসিকাগ্রে এসে বিঁধল সেই অতি পরিচিত কাষ্ঠল সৌরভের মোহনীয় নেত্রপল্লব নিমিলিত। তৃষার ভয়ার্ত হৃদয়ে কম্পিত হচ্ছে। বক্ষস্পন্দন বোধহয় কণ্ঠনালীর দ্বারে এসে করাঘাত করছে। ধীরলয়ে দৃষ্টি মেলে সে দেখল সে বর্তমানে আর্যর বক্ষলগ্ন, আর আর্য সে অতল স্পর্শী নিথর আখি যুগল তার উপরে স্থির হয়েছে। আর্যর ললাটে বিরক্তির রেখাগুলো তখন কৃষ্ণপক্ষের মেঘের ন্যায় ঘনীভূত। সে অতি সন্তর্পণে তৃষাকে আলতো করে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, আপনার কি কোনো সেন্স নেই? সারাক্ষণ এমন ছোট বাচ্চাদের মতো প্যানিক হয়ে লাফালাফি করুন কেন? একবার যদি বড় চোট পেতেন, নিজের প্রতি এত কেয়ারলেস কেন? হ্যাঁ, তৃষা মাথা নিচু করে দাঁড়িয়ে, তার কান দুটো লজ্জায় আর আর্যর হাতে সে উষ্ণ স্পর্শে লাল হয়ে গেছে। ললাটের ঘর্মবিন্দু আর কপলের আরক্তিম আভা যেন পরন্ত বিকেলের গধূলি আলোর সহিত পাল্লা দিচ্ছে। গধূলির এই শান্ত আকাশটা যেন হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। সে অপরাধীর মতো নিজের অন্যার খুঁট আঙ্গুলে প্যাঁচাতে লাগলো। আর্যর চোখে সেই তীক্ষ্ণ চাহনি তার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিচ্ছে। সে কাপা গলায় অস্ফুট স্বরে বলল, আসলে আমি খেয়াল করিনি, টুইঙ্কেলের সাথে খেলতে গিয়ে ওড়নায় পা আটকে গিয়েছিল। আমি সরি। আর্য এক মুহূর্তের জন্য তৃষার ওই নতমুখী অবয়বটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে ভয়ের চেয়েও বেশি এক অদ্ভুত দ্বিধা খেলা করছে। আর্যর শক্ত চোয়াল কিছুটা শিথিল হলো, কিন্তু কণ্ঠের গাম্ভীর্য কমল না। সে পকেটে হাত গুজে শীতল স্বরে বলল, নিজের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা উচিত, নাথিং এলস। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো ছোট্ট টুইঙ্কেল। সে এতক্ষণ দূর থেকে পাপার বাণীর এই গম্ভীর আলোচনা পর্যবেক্ষণ করল। পরিস্থিতি বেগতিক দেখে গুটি গুটি পায়ে আর্যর কাছে এগিয়ে এলো। আর্যর প্যান্টের কাপড় টেনে ধরে মুখটা উঁচিয়ে বেশ বিজ্ঞের মতো বলল, পাপা, তুমি বাণীকে বকছো কেন? বাণী তো পুলিশ হয়েছিল, আর আমি চোর। চোর ধরতে গিয়ে পুলিশ তো একটু পড়ে যেতেই পারে, তাই না? মেয়ের এমন অকাট্য যুক্তি শুনে আর্য ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটতে গিয়েও থমকে গেল। সে নিচু হয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। টুইঙ্কেল আর্যর গলা জড়িয়ে ধরে তৃষার দিকে তাকিয়ে চোখ টিপল। আর্য টুইঙ্কেলকে কোলে নিয়ে তৃষার পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ বলল, পুলিশ যদি নিজেই ধরাশায়ী হয় তবে চোর তো পালাবেই, সঙ্গে নিজেও ভোল্ডার হয়ে যাবে। টুইঙ্কেলকে কোলে নিয়ে সোজা গটগট করে ভেতরে চলে গেল। তৃষা সেই জায়গাতে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে তখনও আর্যর সেই গাঢ় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। শুকনীরের বাতায়ন তলে রজনীর নিস্তব্ধতা তখন ঘনীভূত হয়ে আসছে। বাইরের উদ্যান হতে হাসনাহেনার উগ্র সুবাস নৈশ বায়ুর ডানায় চড়ে কক্ষের অভ্যন্তরে প্রবেশ করছে। টেবিলের এক কোণে রক্ষিত ল্যাম্পশেডের ম্লান পিতালোক তৃষা টেবিলের উপর ঝুঁকে পড়েছে। সম্মুখে মেহসানার দেওয়া সেই নোটের খাতা, আরও কয়েকটা রেফারেন্স বই খোলা। তৃষা স্থির নয়নে খাতার পাতায় দৃষ্টি নিবদ্ধ রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু তার মন যেন আজ অবাধ্য পক্ষী বারংবার পিঞ্জর ছেড়ে সেই গধূলি লগ্নে ছুটে যাচ্ছে। ঘাসের উপর সেই পতনোন্মুখ মুহূর্ত, আর্য সেই বলিষ্ঠ বাহুবন্ধন, আর নাসারন্ধে বিদ্যমান সেই কাষ্ঠল সুগন্ধ, সবই যেন অক্ষরের রেখায় রেখায় ভেসে উঠছে, দোলা দিচ্ছে স্মৃতির পাতায়। আর্য সেই শাসন মিশ্রিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে কক্ষে নিস্তব্ধ দেয়ালগুলোর মাঝেও। হঠাৎ এক তীব্র আক্রোশে তৃষার কপাল কুঞ্চিত হলো। সহসা দুই হস্তে সশব্দে নোটের খাতাটা বন্ধ করে এসে চেঁচিয়ে উঠল খানিক, অসহ্য মিস্টার মুড খিলা কোথাকার। সাধারণ জ্ঞান দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, জাস্ট মেজাজটাই বিগড়ে দিয়েছে আমার। ভাবটা এমন যেন এই দুনিয়ার সব ডিসিপ্লিন ওনার একার কেনা। আজ তো একটা ওল্ড স্কুল অ্যারোগেন্ট খাম্বা। নিজের এই আকস্মিক চিৎকারে নিজেই লজ্জিত হয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল তৃষা। ঘরের নিস্তব্ধতা যেন তাকে ব্যঙ্গ করছে। মনটা বড্ড অস্থির হয়ে উঠছে। হঠাৎ তার মনে হলো একদণ্ড অন্য কোথাও ঘুরে না আসলে তার এই অযাচিত অস্থিরতার উপশম হবে না। অতঃপর যেমন ভাবনা তেমন কাজ। সে ধীর চরণে কক্ষ থেকে বের হলো। পার্শ্ববর্তী কক্ষে টুইঙ্কেল থাকে। বলা বাহুল্য আজ সারাদিন বেশ দৌড়াদৌড়ি করায় ক্লান্ত হয়ে নিজের রুমে খেলছিল টুইঙ্কেল। তৃষাকে আর জ্বালায়নি। নতুবা এমন সময় তৃষাকে ফাঁকা পাওয়া বড্ড দেয়। তৃষা টেবিল ছেড়ে উঠেই ভাবল টুইঙ্কেলের তুলতুলে প্রশান্ত মুখখানি দেখলে হয়তো তার মনের এই তপ্তমেঘ কিঞ্চিত লাঘব হবে। টুইঙ্কেলের কক্ষের দ্বার ঈষৎ উন্মুক্ত ছিল। তৃষা অতি সন্তর্পণে পদশব্দ গোপন করে ভেতরে প্রবেশ করল। কক্ষের অভ্যন্তরে নীলচে নিশি প্রদীপের ন্যায় আলোয় এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। তৃষা দেখল টুইঙ্কেল তার প্রিয় টেডি বেয়ারটা বুকে চেপে অঘরে নিদ্রায় মশগুল। তার প্রশান্ত ললাটে ঘামের বিন্দু দেখে তৃষা অতি মমতায় আঁচল দিয়ে তা মুছে এক স্নিগ্ধ চুমু আঁকল। ঠিক তখনই তৃষার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল বিশাল এই কক্ষে সে একা নয়। অন্ধকারাচ্ছন্ন কোণ হইতে এক দীর্ঘ ছায়া যেন তার দিকে এগিয়ে আসছে। ছোট থেকেই বড্ড ভীতু তৃষা ভয়ে ও বিস্ময়ে দ্রুত পিছনে ঘুরতে যেতে আকস্মিক সেই সঞ্চালনে
পার্শ্ববর্তী কাশাসনে রক্ষিত বহুমূল্য চীনামাটির ফুলদানিটি তার অলক্ষ্য স্পর্শে টলমল করে উঠল। তৃষা চক্ষুদয় ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। তার মনে হলো এই বুঝি দামি কাছে সশব্দ পতনে নিস্তব্ধ রজনী শান্তি ভঙ্গ হবে, আর তার মিষ্টি টুইঙ্কেলের ঘুমটা ভাঙবে। ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল সে, কিন্তু ফুলদানিটা ভূমি স্পর্শ করার পূর্বে একজোড়া দক্ষ দীর্ঘ হাত সেটাকে শূন্যে লুফে নিল। তৃষা স্থবির হয়ে দেখল ল্যাপটপ হাতে আর্য তার অতি সন্নিকটে দণ্ডায়মান। আর্য দৃষ্টিতে তখন ক্ষুরধার তীক্ষ্ণতা। সে অতি সাবধানে ফুলদানিটা যথাস্থানে স্থাপন করে তৃষার নয়নে নয়ন রাখল। তার কণ্ঠস্বর নিম্নগামী হলেও তাতে গাম্ভীর্যের লেশমাত্রের অভাব ছিল না। আর্য রুক্ষ ভঙ্গিতে বলল, ক্যান ইউ জাস্ট বি কোয়াইট ফর অ্যাট লিস্ট 2 মিনিট? আপনার কি কোনো শান্ত থাকার সেন্স নেই? মেডিট। এই ফুলদানিটা যদি এখন ফুলরে পড়তো, সেই সাউন্ডে টুইঙ্কেলের ঘুম ভেঙে যেত। প্লাস এই পাশের গ্লাসগুলো আপনার পায়ে বিঁধে কি হতো? আইডিয়া আছে কোনো? আপনি কি সবসময় এমন ম্যাটস সিচুয়েশন ক্রিয়েট না করলে শান্তি পান না? তৃষা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর্য নিজের গভীর পৌরুষ কণ্ঠে আবারও বলল, লুক অ্যাট ইউ। সারাক্ষণ এমন আনমাইন্ডফুল হয়ে ঘুরেন কেন? এতে কারো লাভ হয়? বিকেলে বাগানে ওইভাবে পড়ে যাচ্ছিলেন, এখন আবার এটা। নিজেকে খুব সুপার হিউম্যান মনে হয় আপনার? আপনি কি জানেন আপনার এই কেয়ারলেস অন্য কাউকে কতটা প্যানিক করে দিতে পারে? হাউ আর ইউ সো ইরেসপন্সিবল অ্যাবাউট ইউর সেলফ? তৃষা আমতা আমতা করে বলতে চাইল। আমি তো আসলে আর্য তাকে কথা শেষ করতে না দিয়ে পুনর্বার বলল, জাস্ট অফ ইট। অজুহাত দিবেন না। নেক্সট টাইম অন্ধকারে এমনভাবে ড্রাইভ করার আগে অন্তত নিজের সেফটির কথা ভাববেন। ইউ আর নট এ চাইল্ড এনিমোর। জান এবার নিজের রুমে গিয়ে রেস্ট নিন। এই টালমাটাল অবস্থায় বেশিক্ষণ জেগে থাকা আপনার নার্ভের জন্য মোটেও ভালো না। গুড নাইট। আর্যর হাতে সে ক্ষণস্থায়ী স্পর্শ আর শাসনের আড়ালে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন উদ্বেগের সুর তৃষার হৃদস্পন্দন ওলটপালট করে দিল। সে কিছু না বলে দ্রুত কদম ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। সত্যি তো তার ভেতরের শিশু সত্তাটা এখনো বড্ড প্রবল রূপে বিদ্যমান। এর জন্য হয়তো বাচ্চাদের সাথে একটু তাড়াতাড়ি বন্ধুসুলভ সম্পর্ক গড়ে ওঠে তার। তবে মাঝে মাঝে এই সত্তাটার কারণে ভীষণ বিপদে পড়তে হয় তাকে। বাচ্চাদের মতো লাফালাফি ঝাপাঝাপিতে ওস্তাদ তৃষা প্রায়শই আঘাতে ভোগে, যাতে আর কারো কিছু এসে যায় কিনা বলা মুশকিল। তবে যন্ত্রণাটা একমাত্র তাকে উপভোগ করতে হয়। তবে এত কিছুর পরেও নিজের ব্যাপারে একদমই সচেতন নয় তৃষা। হবেও বা কী করে? কেউ কি আগে কখনো এভাবে তাকে বলেছে নাকি? বড়জোর এই বিষয়ে বকা আর মার খেয়েছে ভাইয়া ভাবির কাছে, তবে কেউই কখনো এতটা যত্ন করে শাসনের মধ্যেও মমতা মিশিয়ে তাকে বলেনি। তাই কক্ষে যেতে যেতে তৃষা ভাবলো এখন থেকে অন্তত নিজের ব্যাপারে একটু হলেও সচেতন হবে সে। প্রকৃতির রুদ্রতপ্ত ললাটে আজ এক নতুন তিলক। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে আজ নববর্ষের প্রথম প্রভাত। চারিদিকে অকাল বৈশাখীর চঞ্চলতা নেই, বরং তপ্ত রোদেও এক অদ্ভুত সজীবতা মিশে আছে বাতাসে। আজ বাঙালির প্রাণের উৎসব, মাটির টানে ঘরে ফেরার আর নতুন করে বাচ্চার শপথ নেওয়ার দিন। বসন্তের শেষ ধূলিকণা ঝেড়ে ফেলে প্রকৃতি আজ নবসাজে সেজেছে, যেন বহুকাল আগের কোনো হারানো সুর আবারও নতুন করে বেজে উঠেছে প্রভাতী সেই সুরে। তৃষার জন্য আজকের দিনটা একটু অন্যরকম। কলেজে এর ফাংশন, তাই ব্যস্ততার শেষ নেই। দর্পণের সম্মুখে দণ্ডায়মান তৃষা নিজের প্রতিবিম্ব দেখে এসে নিজে যেন কিছুটা দ্বিধান্বিত। শাড়ি পরার অভ্যাস খুব একটা নেই, কিন্তু আজ তো নিয়মের বাইরে যাওয়ার দিন। তার পরনে শুভ্র রঙা লাল পেরে শাড়ি, কপালে একটা ছোট্ট লাল টিপ, আর হাতে রেশমি চুরির রিনঝিন শব্দ। হাঁটুসম কৃষ্ণ কালো তার কেশরাজ আজ বাঁধনহারা, তাতে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া। কেবল একগুচ্ছ সুগন্ধি বেলি ফুলের গাজরা শোভিত সেথায়। সদ্য ফোটা গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটজোড়া আবৃত মৃদু রঞ্জকে। পাশেই দাঁড়িয়ে ছোট্ট টুইঙ্কেল, তার তুলতুলে দেহটাও আবৃত তৃষার মতোই শুভ্র রঙা লাল পেরে শাড়িতে। সাজগোজ, হাতে চুরি, চুলের গাজরা সব মিলে যেন তৃষারই এক ক্ষুদ্র সংস্করণ। তৃষা মুচকি হেসে টুইঙ্কেলের সম উচ্চতায় বসে তার তুলতুলে চোয়ালে শব্দ করে চুমু খেল। আজ তোমায় ভীষণ আদরে লাগছে কিউটি পাই। টুইঙ্কেল কোমরে হাত দিয়ে একটু ঢং করে দাঁড়িয়ে বলল, বানি, দেখো দেখো, আমি একদম তোমার মতো হয়েছি না? এই দেখো, তোমার মতো চুড়ি, তোমার মতো ফুল, শুধু তোমার মতো ওই কপালে গোল লাল রঙের ওইটা, ওই টিপ বসছে না কেন আমার? তৃষা হাসতে হাসতে ড্রয়ার থেকে একটা বড় লাল টিপ বের করে টুইঙ্কেলের ছোট্ট কপালে বসিয়ে দিয়ে বলল, এই নাও, এখন তো তুমি পুরো আমার ডুপ্লিকেট। খিলখিলিয়ে হেসে উঠল টুইঙ্কেল। মিষ্টি স্নিগ্ধ সেই হাসির লহরী প্রতিধ্বনিত হলো কক্ষ জুড়ে। তার হাসিতে মৃদু হাসল তৃষাও। কিছুক্ষণের মধ্যেই এই তৃষা টুইঙ্কেল একে অন্যের হাত ধরে দ্রুত সিঁড়ি দিয়ে নামছিল উদ্দেশ্য ড্রয়িং রুম।
সিঁড়ির ধাপগুলোতে ওদের নুপুরের নিক্কন আর চুরির রিনঝিনি শব্দ মিলেমিশে এক অপূর্ব সুরে সৃষ্টি করছিল। আর্য নিচে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকাচ্ছিল। তৃষার কলেজে বর্ষবরণ অনুষ্ঠান হওয়ায় তৃষা টুইঙ্কেলকে নিয়ে যাবে সে নিজে। পরনে তার নেভি ব্লু রঙের পাঞ্জাবি, হাত দুটো ফোল্ড করা। সে বরাবরের মতোই সময় নিয়ে বেশ সচেতন, কিন্তু সিঁড়িতে পায়ের শব্দ পেতে সে যখন ঘাড় ফেরালো মুহূর্তে তার চোখের মনি স্থির হয়ে গেল। তৃষার সেই শুভ্র বসন আর লোহিত পাড় যেন শরতের মেঘে গোধূলি রাঙা আলোর প্রতিচ্ছবি। তার উন্মুক্ত কেশদামের মেঘবরণ আধারে বেলি ফুলের শুভ্রতা এক মায়াবী বৈপরীত্য তৈরি করেছে। আর্যর তীক্ষ্ণ দৃষ্টি আজ যেন পথ হারালো। সে এতদিন তৃষাকে কেবল এক চঞ্চল ক্লামজি মেয়ে হিসাবে দেখে এসেছে, কিন্তু আজকের এই ধ্রুপদী সাজে তৃষাকে দেখে তার দৃষ্টি থমকে গেল মুহূর্তেই। ললাটে সেই সিন্ধু বরণ টিপ আর আখি পল্লবে মাখা কাজলের স্নিগ্ধতা আর্যর হৃদস্পন্দনে এক পশলা অচেনা শিহরণ জাগিয়ে দিয়ে গেল। আর্যকে এভাবে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে তৃষা কিছুটা কুঁচকে গেল। সে আমতা আমতা করে বলল, দেরি হয়ে গেল খুব। আসলে আমি তো শাড়ি পরতে পারি না, আর টুইঙ্কেলকে রেডি করতে গিয়ে। আর্যর ঘোর কাটলো। সে নিজের গাম্ভীর্য ফিরে পাওয়ার এক ব্যর্থ চেষ্টা চালিয়ে হালকা কেশে গলা পরিষ্কার করলো। অতঃপর হাত ঘড়িটা ঠিক করতে করতে একটু আর্যকে তাকিয়ে বেশ রাশভারী স্বরে বলল। সে একটু থামলো। তার চোখে সেই কঠোরতা যেন এক মুহূর্তের জন্য নরম হলো। গভীর কণ্ঠে এসে বলল, এই বাঙালি সাজটা আপনাকে বেশ সুন্দর শ্যুট করেছে। ইউ আর লুকিং ডিসেন্ট। আর টুইঙ্কেল, আমার লিটল প্রিন্সটাকে তো আজকে একদম মিনিবানি মনে হচ্ছে। টুইঙ্কেল খুশিতে আর্যর পা জড়িয়ে ধরে বলল, পাপা, বানি বলেছে আমাকে নাকি ফেইরি লাগছে। তুমি বলো বানিকে বেশি কিউট লাগছে না? তুমি দেখেছো বানির চুলে কত সুন্দর ফুল? আর্য ম্লান হাসলো। সে তৃষার চোখের দিকে সরাসরি না তাকিয়েও যেন তার এই কাজল রাঙা আখির মায়া অনুভব করতে পারছিল। সে দ্রুত গাড়ির চাবি রিংটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল, ওকে ডান, কমপ্লিট সেশন শেষ। এখন জলদি গাড়িতে উঠুন, নইলে পয়লা বৈশাখের জ্যামে কলেজের ফাংশন শেষ হয়ে যাবে আর আপনাকে গেটের সামনে দাঁড়িয়ে নববর্ষ পালন করতে হবে। লেটস মুভ। আর্য এগিয়ে যেতে তৃষা মনে মনে গাল ফলিয়ে ভাবলো, অসহ্য, লোকটাকে একবারও মন খুলে বলতে পারে না যে আমায় সুন্দর লাগছে? শুধু ডিসেন্ট বলেই দায়িত্ব শেষ। আজ তো একটা আনরোমান্টিক রোবট। তৃষা পরক্ষণে নিজের ভাবনায় নিজেই জিভ কাটলো। মনের গহীনে একরাশ অস্বস্তি দানা বাঁধল। সে দ্রুত টুইঙ্কেলের হাত ধরে আর্যর পিছু পিছু হাঁটতে শুরু করলো। মনে মনে নিজেকে শাসন করলো সে। তিশা, তুই কি ভাবছিস এসব? উনি রোমান্টিক হন কিংবা আনরোমান্টিক, তাতে তোর কি? উনি তো স্রেফ টুইঙ্কেলের পাপা। তার কাছে থেকে রোমান্টিক কমপ্লিমেন্ট আশা করাটা তো আকাশ কুসুম কল্পনা। আজ তো একটা খাম্বা টাইপ রোবটের থেকে ডিসেন্ট শব্দটা শুনতে পাওয়া তো বড় সড়ো মিরাকেল। গাড়ির কাছে আসতে আর্য ড্রাইভিং সিটে বসে দরজা খুলে দিল। তৃষা টুইঙ্কেল পেছনে সিটে গিয়ে বসে পড়ল। আর্য রিয়ার ভিউ মিররে একবার তৃষার প্রতিবিম্বের দিকে তাকালো। কাজল কালো চোখে তৃষার সেই বিভ্রান্ত চাহনি আর ওষ্ঠাধরের মৃদু কাঁপুনি আর্যর নজর এড়ালো না। সে গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলল, বেলটা ঠিকমতো লাগিয়েছেন তো? জ্যামের কথা মাথায় রেখে বলছি, রাস্তায় কিন্তু বেশ কয়েকবার ব্রেক কষতে হতে পারে। আপনি যে পরিমাণে আনমাইন্ডফুল, তাতে কপালটা এই স্কিনে ঠুকে না গেলেই হলো। তৃষা বিরক্তিতে চোখ উল্টালো, বিড়বিড় করে বলল, সারাক্ষণ শুধু ইনস্ট্রাকশন আর ভয় দেখানো, একটা দিনও কি শান্তি নেই? টুইঙ্কেল মাঝখানে বসে দুই হাত তালি দিয়ে উঠল। সে জানালার কাচের বাইরে উৎসুক চোখে তাকিয়ে আছে। রাস্তায় লাল সাদা পাঞ্জাবি আর শাড়ি পরা মানুষের ভিড় দেখে সে দারুণ উচ্ছ্বসিত। সে আর্যর দিকে তাকিয়ে বলল, পাপা, পাপা, দেখো কত বেলুন। আমরা কি মেলাতে যাব না? বানি কিন্তু আমাকে প্রমিস করেছে। আর্য ট্রাফিক সিগন্যালে গাড়ি থামিয়ে বলল, বানি যখন প্রমিস করেছে তখন নিশ্চয়ই মেলে নিয়ে যাবে। তবে তিশা, আপনার এই ঝুড়ি ভর্তি প্রমিসগুলো ফুলফিল করার সময় নেই। টুইঙ্কেলের সেফটির দিকেও খেয়াল থাকতে হবে। মেলায় প্রচুর ক্রাউড থাকে, সো বি কেয়ারফুল। তৃষা জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। রোদ চড়া হলেও বাতাসের আমেজটা বেশ মিষ্টি। গাড়ি যখন কলেজের গেটের সামনে এসে থামলো তখন চারিদিকে উৎসবের ধুম। ঢাকের শব্দ আর মানুষের কোলাহলে আকাশ বাতাস মুখরিত। আর্য গাড়ি থেকে নেমে তৃষার জন্য দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে রইল। তৃষা গাড়ি থেকে নামতে আর্য হঠাৎ নিচু স্বরে বলল, ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা, আজকের ফাংশনে অযথা ছোটাছুটি করবেন না। আমি 1 ঘন্টা পর পিক করতে আসবো। ফোনটা যেন সাইলেন্ট মোডে না থাকে, ওকে? তৃষা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে টুইঙ্কেলকে নিয়ে এগিয়ে গেল ভেতরে। ঢাকা সিটি কলেজের সুবিস্তীর্ণ প্রাঙ্গণ আজ যেন এক টুকরো লাল সবুজের বাংলা। চারিদিকে আলপনার আলতো ছোঁয়া, বাঁশের বাখারিতে রঙিন কাগজের ঝালর আর মাটির সরাচিত্রে সমারোহে এক লৌকিক আভিজাত্য ফুটে উঠেছে। বৈশাখের তপ্ত দুপুরেও শান বাঁধানো চত্বরে শিরীষ গাছের ছায়া যেন এক স্নিগ্ধ চাদর বিছিয়ে রেখেছে।
ঢাকের গুড়গুড় শব্দ আর এসরাজ সেতারের মূর্ছনা মিশে গিয়ে এক চিরায়ত উৎসবের আবহ তৈরি করেছে, যেখানে আধুনিকতার ভিড়েও ঐতিহ্যের সুবাস অমলিন। তৃষা টুইঙ্কেলের হাত ধরে ভিড়ের মাঝ দিয়ে সাবধানে এগোচ্ছিল। চারিপাশে উৎসবমুখর পরিবেশে নিজেকে হঠাৎই খুব হালকা লাগছিল তার। ঠিক তখনই চেনা এক কণ্ঠস্বরে তার পা থমকে গেল। তৃষা, তুমি? তৃষা ঘাড় ঘুরিয়ে দেখলো সায়েম দাঁড়িয়েছে। লাল পাঞ্জাবিতে সায়েমকে বেশ উজ্জ্বল লাগছে, কিন্তু তার চোখে মুখে এখন গভীর বিস্ময়। সায়েমের দৃষ্টি তৃষার দিক থেকে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পুতুলের মতো সাজা টুইঙ্কেলের উপর স্থির হলো। সে খানিকটা থতমত হয়ে জিজ্ঞাসা করলো, এই বাচ্চাটা কে তৃষা? তোমার সাথে মানে ঠিক বুঝলাম না। সায়েমের এমন সরাসরি প্রশ্নে তৃষা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আর্যর সাথে তার সম্পর্কে জটিলতা বা টুইঙ্কেলের পরিচয়টা এই জনসমক্ষে কিভাবে ব্যাখ্যা করবে তা ভেবে সে যখন ইতস্তত করছিল, তখনই ছোট্ট টুইঙ্কেল তার স্বভাবসুলভ চপলতায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তৃষার শাড়ির আঁচলটা মুঠোয় শক্ত করে ধরে সায়েমের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, আমি বানির বেস্ট ফ্রেন্ড, আর আমি বানির সাথে মেলা দেখতে এসেছি, তাই না বানি? টুইঙ্কেলের এমন আত্মবিশ্বাসী উত্তরে সায়েম যেন আর অবাক হয়ে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে ভিড় ঠেলে উদয় হলো মেহসানা। পরনে নীল সাদা শাড়ি আর চোখে সানগ্লাস। মেহসানাকে আজ বেশ ফুরফুরে মেজাজে লাগছে। তৃষাকে দেখেই সে একগাল হেসে চিৎকার করে উঠল, তৃষা, ইউ আর লুকিং গর্জিয়াস বেবস। অতঃপর সে টুইঙ্কেলের দিকে তুলতুলে নরম চলে আদুরে স্পর্শ এঁকে বলল, আরে আমার ছোট্ট কিউটি পাই মিমিটা, তোমাকে তো একদম বানির কার্বন কপি লাগছে। মেহসানাকে দেখে তৃষা যেন কুলে ফেরা নৌকা খুঁজে পেল। সে এক দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাস। সাইমের কৌতূহলী দৃষ্টি থেকে বাঁচার এটাই মোক্ষম সুযোগ। সে দ্রুত মেহসানার হাত ধরে ফেলল। চল চল, ভিতরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে বোধ হয়। সায়েম ভাই, আমরা তাহলে আসি, পরে কথা হবে। সাইমকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে তৃষা টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে মেহসানার সাথে দ্রুত ভিড়ের মাঝে মিশে গেল। পেছন থেকে সাইম অবাক হয়ে তাকিয়ে রইল তাদের যাওয়ার দিকে। পয়লা বৈশাখের সেই তপ্ত দুপুর। ঢাকা সিটি কলেজের প্রাঙ্গণ তখন এক মায়াবী রূপ ধারণ করেছে। চারিদিকে ঢাকের বাদ্যি আর বাঁশির সুরে যেন এক আদিম গ্রাম বাংলার প্রাণ স্পন্দন জেগে উঠেছে। কলেজের সুবিস্তীর্ণ মাঠের এক কোণে তৈরি করা হয়েছে সুসজ্জিত এক মঞ্চ, যার চারিপাশ আলপনা আর রঙিন কাগজের শিকলে মোড়া। আর্য কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে এক অপূর্ব সুরলহরী তার কানে আছড়ে পড়ল। কথা ছিল সে 1 ঘন্টা পর তৃষা টুইঙ্কেলকে নিতে আসবে, কিন্তু অফিসের একঘেয়েমি আর মনের কোণে জমে থাকা এক অঘোষিত অস্থিরতা তাকে সময়ের আগে এখানে টেনে এনেছে। ডার্ক সানগ্লাস পরিহিত আর্য ভিড়ের মাঝ দিয়ে এগুতে এগুতে তার দৃষ্টি হঠাৎ থমকে গেল মঞ্চের উপর। মঞ্চের মাঝখানে শুভ্র বসন আর লোহিত পাড়ের এই অপরূপ মায়াবী মানবী তৃষা। তার মেঘবরণ কেশে দুলছে বেলি ফুলের গাজরাটি। সে একা নয়, একদল সখীর মাঝে এসে যেন শরতের প্রথম শিউলি। মাইকে তখন বেজে চলেছে চিরচেনা গানটি। তৃষার প্রতিটি মুদ্রায়, হাতের প্রতিটি ভঙ্গিমায় আজ এক অদ্ভুত ছন্দ। পায়ের নুপুরের নিকন মঞ্চের কাষ্ঠফলক এক অদ্ভুত মাদকতা ছড়াচ্ছে। তার ডাগর চোখের কাজলি মায়া আর অধরে সেই চপল হাসি আর্য হৃদস্পন্দনকে যেন এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। আর্য মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। সে কখনো ভাবেনি এই চঞ্চল আর অগোছালো মেয়েটির ভেতর এমন এক ধ্রুপদী শিল্পী লুকিয়েছে। তৃষার প্রতিটি ঘূর্ণিপাকের সাথে সাথে তার শাড়ির আঁচলটা উঠছে মৃদুমন্দ বাতাসে। স্তব্ধ আর্য নির্বাক দৃষ্টি তৃষাতে স্থবির। পেছন থেকে হঠাৎই একটা ছোট্ট শরীর তার পা জড়িয়ে ধরল। পাপা, পাপা, দেখো দেখো, বানি কি সুন্দর ডান্স করছে। আর্য নিচু হয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। টুইঙ্কেলের চোখে মুখে তখন রাজ্যের উত্তেজনা। সে আর্যর কানে ফিসফিস করে বলল, জানো পাপা, বানি না ফেরিদের মতো ওড়না উড়াতে পারে। সবাই বানিকে তালি দিচ্ছে, দেখেছো? আর্য ম্লান হাসলো, তবে তার চোখ সরল না মঞ্চ থেকে। নাচ শেষ হতেই করতালিতে মুখরিত হলো চারিপাশ। তৃষা হাঁপাতে হাঁপাতে স্টেজ থেকে নিচে নামলো। কপালে জমা বিন্দু বিন্দু ঘাম বিন্দু মুক্তার ন্যায় চিকচিক করছে। সংজ্ঞাহীন তার সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। আর্য আর টুইঙ্কেল তৃষার দিকে এগিয়ে চাইল। ঠিক তখনই কোথা থেকে উদয় হলো সায়েম। তৃষা, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তুমি যে এত ভালো ডান্স করো, আগে তো কোনোদিন বলনি। ইউ আর দ্য স্টার অফ দ্য স্টেজ। সায়েমের এই অতিরিক্ত প্রশংসা তৃষাকে কিছুটা অস্বস্তিতে ফেললো। সে ইতস্তত হয়ে বলল, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি অনেকদিন পর তো, তাই একটু নার্ভাস। সায়েম যেন আরো এক ধাপ এগিয়ে এলো। আরে নার্ভাসনেসের কি? আরে নার্ভাসনেস কিসের? আমি তো ভাবছি তোমাকে আমাদের ক্লাবের প্রোগ্রামগুলো তো। সায়েমের কথা শেষ হওয়ার আগে পেছন থেকে এক রাশভারী আর শীতল কণ্ঠস্বর ভেসে এলো। তৃষা, আই থিঙ্ক ইউ আর ডান ফর দ্য ডে।
তৃষা আর সায়েম দুজনেই চমকে পেছনে ফিরল। আর্য দাঁড়িয়ে আছে, এক হাতে টুইঙ্কেল, অন্য হাত পকেটে। তার চেহারা এক অদ্ভুত কাঠিন্য, যা দেখে সায়েমের হাসি মুখটা মুহূর্তে ম্লান হয়ে গেল। আর্য সায়েমের দিকে সরাসরি না তাকিয়ে তৃষার দিকে স্থির দৃষ্টিতে চাইল। তৃষা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আপনি আপনি তো 1 ঘন্টা পর আসার কথা ছিল। আর্য চোয়াল শক্ত হয়ে এলো। সে শীতল কণ্ঠে বলল, টুইঙ্কেল হাংরি, আর মেবি আপনি ওকে প্রমিস করেছিলেন মেলা দেখবেন প্লাস ফুচকা খাওয়াবেন। সো অন্য কারোর সাথে গল্প করে সময় নষ্ট করাচ্ছে, প্রমিস রাখাটা বোধ হয় বেশি জরুরি। আর্যর কণ্ঠে বিরক্তি স্পষ্ট। সায়েম অপ্রস্তুত হয়ে একটু সরে দাঁড়ালো। আর্য তৃষার উত্তরের অপেক্ষা না করে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, চলুন, সামনের স্টলে ভালো ফুচকা পাওয়া যাচ্ছে, অযথা এখানে ভিড় বাড়িয়ে লাভ নেই। অতঃপর এগিয়ে গেল সম্মুখ পানে। মধ্য গগন পার হয়ে বিকেলটা যখন কিঞ্চিত ক্লান্তির আবেশে মন্থর হয়ে আসছিল, গোধূলির আমন্ত্রণে কমলাভ রঙে রঙিন হচ্ছে দিগন্ত। টুইঙ্কেলের আবদারে তাকে নিয়ে পার্শ্ববর্তী একটা মেলায় এসেছিল আর্য তৃষা। বর্তমান জনাকীর্ণ মেলা থেকে একটু দূরে নির্জন রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছগুলোর নিম্নদেশ দিয়ে হাঁটছিল তিনজনে। মেলা থেকে বেরিয়ে আর্যর গাড়িটা বাগড়া দিল। কি একটা যান্ত্রিক ত্রুটির কারণে সেটাকে কাছের গ্যারেজে রেখে আপাতত হাঁটা পথে এগিয়ে চলেছে তারা। তৃষার হাতে ধরা একগুচ্ছ ঝিলমিল বেলুন, মূলত কেনার টুইঙ্কেলের জন্যেই। তবে ঝিলমিল বেলুনে তার পছন্দ হওয়ায় গুটি কয়েক নিজের জন্য নিয়েছে সে। বেলুনগুলো গোধূলির বাতাসে অবাধ্য হয়ে উঠতে চাইছে। তার পাশে ছোট ছোট পায়ে লাফিয়ে হাঁটছে টুইঙ্কেল। তার এক হাতে একটা কাঠি লজেন্স, আর অন্য হাতে শক্ত করে ধরে আছে আর্যের আঙ্গুল। টুইঙ্কেল হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলল, পাপা দেখো, আকাশটা কেমন রেড, ঠিক বানের ওই টিপটার মতো, তাই না? আর্য সম্মুখে তাকিয়ে রিক্সা খোঁজার প্রচেষ্টায় দৃষ্টি ঘোরাতে ঘোরাতে বলল। সামহাউ লাইক দিস মাম্মাম। হঠাৎ দূর হতে ভেসে আসলো রিক্সার টুংটাং শব্দ। আর্য রিক্সাকে থামার সংকেত দিতে কিছুটা এগিয়ে গিয়ে সেটি থামলো। অতঃপর তিনজনে মিলে চড়ে বসলো রিক্সায়। আর্য ও তৃষা পাশাপাশি, মাঝখানে টুইঙ্কেল। আর্য ইচ্ছাকৃত কিছুটা গুটিয়ে বসেছেন যাতে তৃষার শরীরের সঙ্গে স্পর্শ লেগে সে অস্বস্তিতে না পড়ে। মৃদুমন্দ বাতাস এসে লাগছে তাদের ঘরমাক্ত মুখে। আধার ঘনীভূত হওয়ায় রাস্তার পাশে ল্যাম্পপোস্টগুলো জ্বালানো হয়েছে। হলদেটে আলোয় রিক্সাটা এগিয়ে চলছে গন্তব্য শুকনির। হেই মিস নাগামরিচ, আপনি এখানে? জনাকীর্ণ হাসপাতালের কোলাহলের মধ্য হতে হঠাৎ ভেসে আসা পৌরুষ কণ্ঠটায় না চাইতেও পিছনে ঘুরে তাকালো মেহসানা। গলায় স্টেথোস্কোপ ঝোলানো, ধবধবে সাদা অ্যাপ্রন পরিহিত সুঠামদেহী পুরুষটাকে দেখে তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে আসলো তার। আরে মিস্টার খাম্বা, আপনি এখানে কি করছেন? মেহসানার এমন সম্বোধনে কিঞ্চিত ভ্রু গোটালো আদ্রিয়ান। আমাকে দেখে খাম্বা মনে হয়? মেহসানা তিরিক্ষি কণ্ঠে জবাব দিল। তো আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে আপনার নাগামরিচ মনে হয়? আদ্রিয়ান মৃদু হেসে বিড়বিড়িয়ে বলল, সব দিক থেকেই। মেহসানা শুনতে পারল না আদ্রিয়ানের কথাটা। নিশ্চিত হতে সে ফের বলল, কিছু বললেন? আদ্রিয়ান বাঁকা হেসে বলল, নাথিং। অতঃপর একবার আশেপাশে চোখ বুলিয়ে বলল, তা ম্যাডাম, এই অসময়ে হাসপাতালে কি মনে করে? মেহসানা এবার একটু দমে গেল। বিরক্তির আড়ালে লুকিয়ে থাকা দুশ্চিন্তাটা এবার প্রগাঢ় হয়ে ফুটে উঠল তার মুখাবয়বে। দুশ্চিন্তা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বক্ষ ভেদিয়ে। অ্যাকচুয়ালি ভার্সিটি থেকে ফেরার পথে আমাদের ফ্রেন্ডের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আমরা কয়েকজন একসাথে ফিরছিলাম। হুট করে উল্টো পাশ থেকে একটা গাড়ি এসে সজোরে ধাক্কা দেয়। আমরা যারা পেছনে ছিলাম তাদের তেমন কিছু হয়নি, কিন্তু সামনে থাকা দুজন বন্ধু বেশ চোট পেয়েছে। একজনের মাথা ফেটে রক্তারক্তি অবস্থা। মেহসানার কথাগুলো কর্ণগোচর হওয়া মাত্রই আদ্রিয়ানের চেহারার চপলতা মুহূর্তে উধাও হয়ে গেল। একজন আদর্শ চিকিৎসকের বিচলিত ভাব ফুটে উঠল তার চোখে মুখে। সে বেশ গুরুত্বের সাথে জিজ্ঞাসা করল, ইনজুরি কি খুব ডিপ? পেশেন্ট এখন কোথায়? কুইক বলুন, আমি দেখছি। আদ্রিয়ানের এই হঠাৎ গম্ভীর হয়ে যাওয়াটা মেহসানের পছন্দ হলো না। সে পূর্বের ন্যায় ঝগড়াটে কণ্ঠে বলল, দরকার নেই, আপনার মতো খাম্বা ডাক্তার দিয়ে আমার ফ্রেন্ডের চিকিৎসা করানোর একদমই ইচ্ছে নেই আমার। দেখা গেল বললেন থাক, নার্সরাই দেখছে। আদ্রিয়ান এবার খানিকটা ভাব নিয়ে ভ্রু কুঁচকে বলল, লোক মিস নাগামরিচ, ইউ ক্যান ট্রাস্ট মি, আই এম এ সার্জন। ইমার্জেন্সিতে ইগো না দেখিয়ে পেশেন্টকে সাহায্য করতে দিন। মেহসান আর কিছু বলার সুযোগ পেল না। আদ্রিয়ান অনেকটা জোর কদমে ভেতরে প্রবেশ করলো। অতঃপর আনাফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমৎকারভাবে ব্যান্ডেজ করে দিল সে। তার কাজের ক্ষিপ্রতার দক্ষতা দেখে মেহসানা ভেতরে ভেতরে একটু অবাক হলো বইকি। কিছুক্ষণ পর আদ্রিয়ান বেরিয়ে যাওয়ার পর মেহসানা তার বন্ধু মহলের কাছে গেল। আহত আনাফের কাছে এখন কি অবস্থা জিজ্ঞাসা করতে সে হেসে বলল, ডোন্ট ওয়ারি দোস্ত, আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন নাও। আর আদ্রিয়ানের ব্যান্ডেজ বলে কথা যেন তেন ব্যাপার।
ওনার হাতের ছোঁয়া পেয়েছে কিন্তু সুস্থ হয়নি এমন পেশেন্ট বোধ হয় হাজারও একটা মিলবে না। আর আমার তো জাস্ট একটা মাইনর ইনজুরি ছিল। মেহসানার মনের ভেতরে কাঠিন্য যেন একটু একটু করে গলতে শুরু করলো। বন্ধুদের মুখে আদ্রিয়ানের গুণগান শুনে তার নিজের অজান্তে এক অদ্ভুত কৌতূহল দানা বাঁধল। লোকটা কি আসলে এতটা ভালো নাকি পুরোটাই লোক দেখানো? কৃতজ্ঞতা প্রকাশ করাটা সৌজন্যের অংশ, সেই বোধ থেকে সে ধীর পায়ে আদ্রিয়ানের চেম্বারের দিকে পা বাড়ালো। করিডোরের শেষ প্রান্তে আদ্রিয়ানের নেম প্লেট লাগানো ঘরটা নিস্তব্ধ। মেহসানা দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দেখলো পর্দাটা একটু সরানো। ভেতরে ঢোকার আগেই তার পদচারণা স্থির হলো এক দুর্লভ দৃশ্যে। চেম্বারের ভেতরে আদ্রিয়ানের সামনে বসে আছেন জরাজীর্ণ শাড়ি পরে এক মধ্যবয়সী নারী। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে অনর্গল, কিন্তু সে অশ্রু বেদনার নয় বরং পরম কৃতজ্ঞতার। মহিলাটি আদ্রিয়ানের হাত দুটো জড়িয়ে ধরে বারবার বলতে লাগলেন, বাবা, তুমি আমার সাওয়ালডারে নতুন জীবন দিলা। এই দুনিয়ায় টেহার অভাবে কত মানুষ মইরা যায়, আর তুমি কিনা নিজের পকেটের টেহা দিয়ে আমার বাজানরে বাঁচাইলা। তোমার এই ঋণ আমি কোনো জন্মে শোধ করবো। আদ্রিয়ান অত্যন্ত নম্রভাবে মহিলার হাত দুটো সরিয়ে দিয়ে মৃদু হাসল। সে হাসিতে কোনো দম্ভ নেই, কেবল একরাশ প্রশান্তি। সে শান্ত কণ্ঠে বলল, খালা, ঋণের কথা কেন তুলছেন? আমি তো শুধু উছিলা মাত্র। আপনার ছেলের সুস্থ হওয়াটাই আমার সবচেয়ে বড় পাওনা। আর টাকা, ওগুলো তো কাগজের টুকরো মাত্র, মানুষের জীবনের চেয়ে বড় কিছু নয়। আর যদি এটুকুই সাহায্য না করতে পারলাম, তাহলে আমার এই সাদা অ্যাপ্রনটার মূল্য কি রইল? আপনি সাবধানে বাড়ি ফিরুন, আর কোনো দরকার হলে আমাকে জানাবেন। মহিলাটি আঁচলে চোখ মুছতে মুছতে বেরিয়ে এলেন। মেহসানা দরজার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। তার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। আদ্রিয়ানকে সে শুধুই একজন রম্য রসিক ভেবে খাম্বা বলে তুচ্ছতাচ্ছিল্য করেছে। সেই মানুষটার হৃদয়ের বিশালতা এত বেশি, নিজের উপার্জিত অর্থ দিয়ে একজন অপরিচিত দরিদ্র মায়ের সন্তানের চিকিৎসার দায়িত্ব নেওয়া, এ যেন এই স্বার্থপর যুগে এক রূপকথার গল্প। মেহসানা কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে রইল, বিমূর্তার দৃষ্টি, হাতে ধরা একগুচ্ছ থ্যাংক ইউ বলার প্রস্তুতি। কিন্তু এই মুহূর্তগুলো বড্ড ছোট আর অর্থহীন মনে হলো। আদ্রিয়ানের মহানুভবতা সামনে তার সাধারণ ধন্যবাদটা বড্ড নস্যি। সে ভেতরে ঢোকার সাহস পেল না। আদ্রিয়ানের সেই শান্ত ও গম্ভীর অবয়বটার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা আর ভালো লাগা তার মনের গহীনে মাথাচাড়া দিয়ে উঠল। মেহসানা কোনো কথা না বলে আদ্রিয়ানের সাথে দেখা না করে ধীর পায়ে উল্টো পথে হাঁটতে শুরু করলো। 2 দিন অতিক্রান্ত। বৈশাখ আসতে না আসতে শুরু হয়েছে কালবৈশাখীর দাপট। দুর্লোক আজ মেঘে ঢাকা, যেন অভিমানী কোনো রূপসী অবগুণ্ঠন টেনে বসে আছে। চন্দ্রের দেখা মিলছে কিঞ্চিত কদাচিৎ, তার ক্ষণস্থায়ী আভা মেঘের আড়াল থেকে উকি দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। টুইঙ্কেল আজ বড্ড তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। সারাদিনের চঞ্চলতা শেষে তার নীলাভ ডাগর চোখে ঘুমের আবেশ। তৃষা সস্নেহে ওকে খাইয়ে দিয়ে বিছানায় শুইয়ে দিল। কপালে একটা আলতো চুমু এঁকে ঘর থেকে বেরোলো। ঘড়ির কাঁটা টিকটিক ধ্বনি রাতের গভীরতা জানান দিচ্ছে। আর্য আজ দাপ্তরিক কাজে বেশ ব্যস্ত ছিল। নৌবাহিনীর কঠিন নিয়মানুবর্তিতার মাঝেও তাকে আজ অনেকটা সময় বাইরে কাটাতে হয়েছে। তার বাড়ি ফিরতে ফিরতে টুইঙ্কেল ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। বর্তমানে সে ড্রয়িং রুমের সোফাটায় ল্যাপটপ নিয়ে বসেছে। হয়তো অ্যাডমিরালের সাথে কোনো জরুরি মেল চালাচালি করছে, কিংবা আগামী দিনের কোনো গুরুত্বপূর্ণ রণকৌশল সাজাচ্ছে। তার তীক্ষ্ণ মুখাভাবে পেশাদারি গাম্ভীর্য। তৃষা ওপরতলা থেকে সিঁড়ি বেয়ে নামছে, প্রায় শেষ ধাপে আছে সে। ঠিক সেই মুহূর্তে প্রকৃতির রুদ্ররূপ চরম সীমায় পৌঁছালো। এক নিমিষে চারিদিকের আলো নিভে গিয়ে ঘন নিশ্ছিদ্র অন্ধকার গ্রাস করে নিল পুরো অন্দরমহল। আর ঠিক সেই মহেন্দ্রক্ষণে আকাশ ফেটে পড়ল এক প্রলয়ঙ্কারী গর্জনে। বিদ্যুতের সেই তীব্র নীলচে আলো জানালার কাজ ভেদ করে তৃষার চোখে বিঁধল। তৃষা চিরকালই অন্ধকার আর এই মেঘের গর্জনকে ভীষণ ভয় পায়। আচমকা এই শব্দে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এক তীব্র আর্তনাদ বেরিয়ে এলো তার কণ্ঠ চিরে। পা দুটো যেন সিঁড়ির ধাপে অবশ্যই আটকে গেল। ভয়ে 2 হাতে নিজের কান চেপে ধরে সে অন্ধকারের মাঝে থরথর করে কাঁপতে লাগলো। আধারে অভ্যস্ত আর্য সজাগ দৃষ্টি মুহূর্তে তৃষার সে অসহায় অবস্থাটা ধরে ফেলল। সে এক মুহূর্ত দেরি না করে ল্যাপটপ সরিয়ে দ্রুত কদমে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তৃষা তখন ভয়ে দিশেহারা হয়ে টলমল পায়ে নিচের দিকে নামার চেষ্টা করছে। ঠিক তখনই আর্যর বলিষ্ঠ হাত দুটো তাকে আগলে ধরল। তৃষা হিতাহিত জ্ঞান হারিয়ে কেবল আশ্রয়ের তীব্র তৃষ্ণায় আর্যর প্রশস্ত বক্ষপটে নিজেকে সঁপে দিল। তার 2 হাত আর্য শার্টের কলার শক্ত করে আঁকড়ে ধরেছে, যেন এই শক্ত বাঁধনটুকুই তাকে প্রলয় থেকে বাঁচাতে পারে। আর্যর হৃদস্পন্দন তখন দ্রুততর হচ্ছে। সেই স্পন্দন তৃষার কানের কাছে কোনো এক ছন্দের মতো বাজছে। আর্যর শরীরে সেই চেনা সুবাস, সেই উষ্ণতা অন্ধকারকেও যেন ম্লান করে দিল।
আর্য নিভৃতে নিজের অজান্তেই হাত দুটি তৃষার পিঠে রাখল। সেই নিস্তব্ধ আধারাচ্ছন্ন পরিবেশের একজোড়া উষ্ণ নিঃশ্বাস, বাইরে বৃষ্টি টাপুর টুপুর আর মাঝে মাঝে বিদ্যুতের চমক যেন তাদের এই মুহূর্তটি সাক্ষী হয়ে রইল। আর্য অনুভব করলো তৃষার শরীরে কম্পন ধীরে ধীরে কমে আসছে, কিন্তু তার আঁকড়ে ধরা তীব্রতা কমেনি। এক অদ্ভুত আবেশে আচ্ছন্ন হয়ে রইল চারিপাশ। হঠাৎ করে যেন জাদুর কাঠির ছোঁয়ায় আলো ফিরে এলো। আইপিএস চালু হতে ড্রয়িং রুমে ঝাড়বাতিগুলো জ্বলে জ্বলে উঠল। আর তৃষার চোখের সামনে অন্ধকারের পর্দা সরে গেল। আলোর প্রখরতায় সে যখন চোখ মেলে তাকালো, দেখলো সে আর্যর বুকের মধ্যে মুখ গুজে আছে। আর্য সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তার মুখের উপর স্থির। বাস্তবতায় ফিরে আসতে তৃষার সারা শরীরে লজ্জার এক তীব্র লহর বয়ে গেল। তার ফর্সা মুখখানি মুহূর্তে সিঁদুর মেঘের মতো রাঙা হয়ে উঠল। ছি, এ কি করলো সে? লোকটাকে সে এড়িয়ে চলতে চায়, অথচ এই বিপদকালে তাকেই কিনা এভাবে আঁকড়ে ধরল। তৃষা তড়িৎ গতিতে আর্যর বাঁধন আলগা করে 2 পা পিছিয়ে গেল। লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। নিজের অন্যটা ঠিক করতে করতে সে প্রকম্পিত কণ্ঠে অস্ফুট স্বরে বলল, আমি আসলে বিদ্যুৎ চমকানো দেখলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমি বুঝতে পারিনি। আর্য স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর নিচু স্বরে কেবল বলল, ইটস নর্মাল। ভয় পাওয়াটা স্বাভাবিক কিছু নয়। আর্যর গম্ভীর স্বরে সেই সহজ স্বীকারোক্তি তৃষার বুকে এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করলো। সে লজ্জিত মুখে চোখ তুলে চাইতে কুণ্ঠিত হলো। আর্য সহজভাবে নিজেকে সামলে নিয়ে ল্যাপটপটা বন্ধ করে টেবিলের উপর রাখলো। তৃষা তখনও জড়সড় হয়ে দাঁড়িয়ে। পরিবেশের জড়তা কাটাতে সে আমতা আমতা করে প্রশ্ন করলো, আপনি তো মাত্র ফিরলেন, ডিনার করবেন না? আমি কি সার্ভ করব? আর্য তৃষার দিকে এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে পাল্টা প্রশ্ন ছুড়ল, আপনি ডিনার করেছেন নাকি টুইঙ্কেলকে নিয়েই বসেছিলেন? কোনটা? তৃষা ঈষৎ মাথা নেড়ে না সূচক জবাব দিল। তার এই নীরব স্বীকারোক্তিতে আর্যর ভ্রুজোড়া কিছুটা কুঁচকে আসলো। মৃদু অনুযোগের সুরে এসে বলল, বাট হোয়াই? এত রাত পর্যন্ত ডিনার না করার কারণ কি? কি উত্তর দিবে বুঝতে না পারায় তৃষা কেবল মাথা নিচু করে নিজের ওড়নার খুঁট আঙ্গুলে জড়াতে লাগলো। আর্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ড্রয়িং রুমের গ্লাস উইন্ডোর দিকে পা বাড়ালো। বাইরে তখনও বৃষ্টির অবিরাম ধারা চলছে। সে ঘাড় ঘুরিয়ে তৃষার দিকে তাকিয়ে বলল, কোয়েশ্চেন করেছিলাম মেবি, অ্যান্সারটা? তৃষা একটু থতমত খেয়ে বলল, না, অ্যাকচুয়ালি টুইঙ্কেলকে খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেল। তাছাড়া আজও ঘুমিয়ে পড়েছিল, তাই একা একা ডিনার করতে ঠিক ভালো লাগছিল না। আর্য এবার সরাসরি তৃষার সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে তখন এক প্রচ্ছন্ন আধিপত্যের ছাপ, অথচ সেখানে কোথাও মায়া মিশে আছে। সে মৃদু হেসে বলল, সো আই গেস ইউ আর অন দ্য সেম বোট। আমিও আজ কাজ হিসাবে লাঞ্চটাও ঠিকঠাক করতে পারিনি, এখন বেশ ক্ষুধা লেগেছে। তো লেট গেট দিস ডান। আপনি কি আমাকে কোম্পানি দেবেন নাকি আমি ডাইনিং টেবিলে একাই যুদ্ধ শুরু করব? তৃষা হেসে ফেললো আর্যর বলার ভঙ্গিতে। সে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবারগুলো গরম করে সার্ভ করছি। আর্য ওয়াশরুমে যেতে তৃষা ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল। বিদ্যুৎ ফেরেনি এখনো। সেই সঙ্গে হঠাৎ আইপিএসটাও বন্ধ হয়েছে। কারণটাও অজানা। স্বাভাবিক কারণে কখনোই এমনটা হওয়ার কথা নয়। আর্য ভাবলো একটু খুঁটিয়ে দেখবে। পরক্ষণেই কি জানি ভেবে আর গেল না। দিক বদলে স্টোর রুম থেকে বের করে আনলো 3টে লম্বা সাদা মোমবাতি। পুরো বাড়ি তখন নিস্তব্ধ। ঝোড়ো হাওয়ার শব্দে জানালার পাল্লাগুলো মাঝে মাঝে কেঁপে উঠছে। আর্য ডাইনিং টেবিলের কাছে পৌঁছালো। তৃষা কিছুটা ভীত সন্ত্রস্ত হতে আর্য তাকে আশ্বস্ত করে বলল, আমি। আর্য টেবিলের উপরে রাখা শৌখিন মোমদানিটায় মোমবাতিগুলো বসিয়ে পাশ থেকে লাইটার টানি সেগুলো জ্বালিয়ে দিল। নিমিষেই চারিদিকের ঘন অন্ধকার চিরে মোমবাতির সেই মায়াবী নিয়ন আলো ছড়িয়ে পড়ল। মোমবাতির শিখাগুলো বায়ুর ঝাপটায় কম্পিত হচ্ছে ক্ষণে ক্ষণে, আর সেই কম্পমান আলো তৃষার লজ্জিত মুখে এক অদ্ভুত লাবণ্য ছড়িয়ে দিচ্ছে। আর্যর চোখের মনি সেই আলোয় অত্যাধিক তীক্ষ্ণ আরও উজ্জ্বল দেখাচ্ছে। টেবিলের কাচের উপর মোমবাতির প্রতিবিম্বটা যেন এক শান্ত জলাশয়ের মতো স্থির হয়ে আছে। বাইরে তখন প্রকৃতির রুদ্র রোষ স্তিমিত হওয়ার বদলে আরো ঘনীভূত হয়েছে। বর্ষণের সেই উন্মাদনা জানালার শাঁসিতে আছড়ে পড়ছে সজোরে। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন একটা তীরের মতো কাচের গায়ে বিচ্ছে, আর সেই অবিরাম ঝমঝম শব্দে এক অদ্ভুত ছন্দময় নিস্তব্ধতা তৈরি হয়েছে। বিদ্যুতের ক্ষণস্থায়ী চমকে মাঝে মাঝে বাইরের গাছপালা কালচে অবয়বগুলো অশরীরী ছায়ার মতো জানালার কাছে ভেসে উঠছে। কিন্তু অন্দরমহলে ক্ষুদ্র আলোর বৃত্তে বসে থাকা 2টি হৃদয়ের মাঝে তখন এক অপার্থিব প্রশান্তি বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার শব্দ ছাপিয়ে কেবল শোনা যাচ্ছে তাদের মৃদু শ্বাস প্রশ্বাস আর বৃষ্টির সেই চিরন্তন গীত কাব্য, যা এই রাতে নির্জনতাকে এক গভীর সার্থকতা দান করছে। আলোকোজ্জ্বল প্রভাত, দুলোকে বিদ্যমান সূর্যমণির উদীয়মান রশ্মি বৃষ্টিস্নাত ভেজাবো ধরত্রীকে
উত্তপ্ত করার প্রচেষ্টায় মগ্ন। প্রভাতের সূচনা হয়েছে এক মিষ্টি খুনসুটি দিয়ে। তিশা ডাইনিং টেবিলে টুইঙ্কেলকে খাওয়াতে ব্যস্ত, এক প্রকার তৈরি হয়ে বসে আছে সে। টুইঙ্কেলকে খাওয়ানো সম্পন্ন হলে রওনা দিবে কলেজের উদ্দেশ্যে। প্রতি লোকমা মুখে দিতেই টুইঙ্কেল জুড়ে দিচ্ছে গল্পের পসরা। কখনো বলছে বানি আমাকে এখানে নিয়ে যাবে, তো কখনো বলছে বানি আমাকে এটা কিনে দিবে। টুইঙ্কেলের আবদারে ঝুলি যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। শেষ চামচটা তার মুখে পুড়ে দিয়ে তিশা স্নিগ্ধ হেসে টুইঙ্কেলের তুলতুলে চোয়ালে হাত বুলিয়ে চুমু দিয়ে বলল, ওকে সুইটহার্ট, সব হবে। আগে বানি কলেজ থেকে আসি, তারপর। টুইঙ্কেল একগাল হেসে বলল, আচ্ছা বানি। তৃষা এবার পাশ থেকে নিজের নোট খাতাটা হাতে তুলে বেরোবার প্রস্তুতি নিতে করিডোর থেকে ভেসে আসলো আর্যর গম্ভীর কণ্ঠস্বর। আজ কলেজ যাওয়ার দরকার নেই। টুইঙ্কেল আর আপনি দুজনে তৈরি হয়ে নিন, আমরা একটু পরে বেরোচ্ছি। তৃষা অবাক হয়ে তাকালো, কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে বসলো। বেরোচ্ছি মানে কোথায় যাচ্ছি? আর্য পূর্বের ন্যায় পকেটে হাত গুজে গম্ভীর পদচারণে এসে দাঁড়ালো তৃষার সম্মুখে। কাল রাতে হামিদা বেগমের কাছে এক ঝুড়ি বকা শুনেছে সে। কারণ ছিল একটাই, তৃষাকে নিয়ে ঘুরতে যাওয়ার তো দূর, তৃষাকে কখনো একটা জামা কাপড়ও কিনে দেয়নি সে। তবে ছোট চাচির বকা নয়, বরং এক অজানা অনুশোচনা থেকে আজকে কেনাকাটা করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্য। তবে আর্য জবাব দেওয়ার আগেই পাশে থাকা টুইঙ্কেল সোফায় এক ঝাঁপ দিয়ে চিৎকার করে উঠল। খুশিতে ডগমগ হয়ে সে তৃষার হাত জড়িয়ে ধরে বলল, বানি বানি, আমরা আবার ঘুরতে যাব। তুমি, আমি আর পাপা, আমরা তিনজন মিলে অনেক মজা করব। তুমি যাবে না আমাদের সাথে? টুইঙ্কেলের ওই উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে তৃষার মনের সব দ্বিধা যেন কর্পূরের মতো উড়ে গেল। সে একবার আর্যর দিকে তাকালো, যে এখনো পকেটে হাত দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তৃষা মৃদু হেসে টুইঙ্কেলকে কাছে টেনে বলল, পাপা যখন বলছে তখন তো যেতেই হয়। ঠিক আছে, আমরা যাচ্ছি। টুইঙ্কেল খুশিতে তালি বাজিয়ে সারা ঘর দৌড়াতে শুরু করলো। আর্য শুধু সংক্ষেপে বলল, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসুন, আমি গাড়িতে অপেক্ষা করছি। তৃষা না আসায় একা একা কলেজ ক্যাম্পাসে বসে বোর হচ্ছিল মেহসানা। আফরা ইতিকা পাশের ক্যান্টিন থেকে বুট ভাজা কিনে এনে ধপাস করে তার পাশে বসলো। এক মুঠো বুট মেহসানার হাতে দিয়ে বলল, তৃষা আসলো না কেন রে? মেহসানা আনমনে বলল, কি জানি, হয়তো। বাকি কথা শেষ না করে লাগাম টানলো সে। কলেজের কেউ এখনো তার বিবাহের ব্যাপারটা জানে না, তাই এদের সামনে বলা ঠিক মনে হলো না মেহসানার। ইতিকা তার কথা শেষাংশ শোনার জন্য উদ্গ্রীব কণ্ঠে ফের বলল। মেহসানা তৎক্ষণাৎ ঘাস থেকে উঠতে উঠতে বলল, আরে লাইব্রেরিতে বই জমা দেওয়ার লাস্ট ডেট আজকে, দ্রুত চল, হারি আপ। সকলকে এক প্রকার তাড়া দিয়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেল মেহসানা। ইতিকা আফরা দুজনে একে অন্যের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। অতঃপর মেহসানার ভেসে আসা কণ্ঠটার দিকে তাকিয়ে দ্রুত রওনা দিল দোতলা লাইব্রেরি রুমের উদ্দেশ্যে। গাড়ি দ্রুত গতি স্লথ হয়ে আসলো ঢাকার আভিজাত্য বেষ্টিত এক শপিং কমপ্লেক্সের সম্মুখে এসে। কাচের বিশাল রাজকীয় প্রবেশদ্বার দিয়ে ভেতরে আলোকসজ্জা, বাইরেও নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। কাচের এই বিশাল রাজকীয় প্রবেশদ্বার দিয়ে ভেতরের আলোকসজ্জা, বাইরেও নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আর্য গাড়ি থেকে নেমে ধীর স্থিরভাবে দরজা খুলে দাঁড়ালো। তৃষা টুইঙ্কেলের হাত ধরে গাড়ি থেকে নামতেই এক ঝলক স্নিগ্ধ ও বাতাসের উষ্ণ পরশ ওদের ছুঁয়ে গেল। ওরা তিনজন মিলে এগিয়ে গেল সম্মুখপানে। কমপ্লেক্সের সম্মুখে এসে দাঁড়াতেই বিশাল কাচের দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। ভেতর থেকে ভেসে আসা শীতাতপ নিয়ন্ত্রিত হিমেল হাওয়া আর দামি পারফিউমের মিশ্র ঘ্রাণ তৃষাকে মুহূর্তে এক স্নিগ্ধ জগতের জানান দিল। ওপরের বিশালাকার ঝাড়বাতিগুলো থেকে চুইয়ে পড়া সোনালি আলোয় পুরো চত্বরটায় উজ্জ্বল হয়ে আছে। মেঝের শ্বেত পাথরের প্রতিফলিত হচ্ছে সেই স্বর্ণাভ রশ্মি। আর্যর হাঁটার ধরন বরাবরই রাশভারী, আজও তার ব্যতিক্রম নয়। তবে আজ পরিবর্তন আছে বোধহয় যৎসামান্য। পাশাপাশি হাঁটছে তিনজন, আর্য আর তৃষার কুর্নিষ্ঠা আঙ্গুল নিজে তুলতুলে স্পর্শে ধরে আছে ছোট্ট টুইঙ্কেল। আর তৃষা আর্য পরম মমতায় আঁকড়ে ধরে আছে মেয়ের আদুরে হাতখানা। টুইঙ্কেল উত্তেজনায় একবার এদিকে তাকাচ্ছে, একবার ওদিকে। হঠাৎই সে তার ছোট্ট হাত ছাড়িয়ে তৃষার ওড়নার আঁচল টেনে ধরল। তৃষা নিচু হয়ে আসতে টুইঙ্কেল ফিসফিস করে বলল, বানি দেখো, ওখানটায় কতগুলো ডল দাঁড়িয়ে আছে আমাদের মতো জামা পরে। তৃষা হেসে ফেলল। আর্য একটু থেমে ঘাড় ঘুরিয়ে দেখলো তাদের। তার গম্ভীর মুখে সামান্য সময়ের জন্য একটা কোমল রেখা ফুটে উঠল। সে ধীর গলায় বলল, চলুন আগে আপনাদের সেকশনটা দেখেই নিই। টুইঙ্কেল মামাম, আমার আগে বানির কেনাকাটা করি। টুইঙ্কেল খুশিতে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ বাবা, কিন্তু আমরা বানির জন্য আমরা লাল টকটকে জামা কিনবো। আর্য এবার মেয়েকে কোলে তুলে নিল। তার তুলতুলে চোয়ালে চুমু এঁকে বলল, ওকে মামাম।
ওরা লিফটে চড়ে 3 তলায় গেল, যেখানে শাড়ি আর লেহেঙ্গার এক অপূর্ব সমারোহ। চারিদিকে কাচের আলমারিতে থরে থরে সাজানো রেশমি জামদানি আর বেনারসি শাড়ির দল। আলোকসজ্জায় সেগুলো যেন এক একটা জীবন্ত নক্ষত্র। সেলসম্যানরা তটস্থ হয়ে এগিয়ে এলো আর্যকে দেখে। আর্য ইশারায় তৃষাকে দেখিয়ে দিয়ে বলল, ওনাকে লেটেস্ট কালেকশনগুলো দেখান। তৃষা একটু ইতস্তত করছিল। এত দামি দামি শাড়ির ভিড়ে সে যেন নিজেকে একটু গুটিয়ে নিচ্ছিল। ঠিক তখনই আর্য তার একদম কাছে এসে দাঁড়ালো, খুব নিচু স্বরে, যাতে অন্য কেউ শুনতে না পায় তেমন স্বরে বলল, নিজের জন্য পছন্দ করতে সংকোচ হচ্ছে? তাহলে কি আমাকে বেশি দেবো? তৃষা দ্রুত মাথা তুলে তাকালো। আর্যর চোখের মণিতে আজ এক অদ্ভুত অস্থিরতা। সে পাশ থেকে একটা নেভি ব্লু রঙের সিল্কের শাড়ি তুলে নিয়ে তৃষার পাশে ধরল। আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখে তৃষা স্তব্ধ হয়ে গেল। আর্যর তীক্ষ্ণ চোখ দুটো যেন তৃষার মনের ভেতর পড়ে থাকা কোনো গোপন কাব্যের পাণ্ডুলিপি পড়ছে। টুইঙ্কেল পাশ থেকে চিৎকার করে উঠল, ওয়াও বাবা, বানিকে একদম ব্লু ফেরির মতো লাগছে। তৃষার গাল দুটো মুহূর্তেই আবির রাঙা হয়ে উঠল। সে অস্ফুটে বলল, এটা অনেক দামি মনে হচ্ছে। আর্য শাড়িটা সেলসম্যানের হাতে দিয়ে ছোট করে বলল, দামের চেয়ে বড় কথা, নীল রঙটা আপনাকে মানায় ভালো, এটা প্যাক করুন। প্রায় এই জোড়া 10 শাড়ি কিনলো আর্য। তবে তৃষা একটু অবাক হলো। সচরাচর শাড়ি পরে না সে। 3 পিস সালোয়ার কামিজই তার নিত্যকার বসন। সে অবাক হয় আর চোখে কিছু বলার আগেই আর্য পার্শ্ববর্তী আরেকটা সেকশনে নিয়ে গেল তাকে। সেখানে পা রাখতেই চোখের সামনে ভেসে উঠল দেশি বিদেশি কারুকাজ করা সালোয়ার কামিজ আর 3 পিসের এক বিশাল সম্ভার। সিল্ক, জর্জেট আর সুতির উপর সুনিপুণ হাতের কাজ করা প্রতিটা পোশাকই যেন এক একটা আভিজাত্যের প্রতীক। তৃষাকে থমকে দাঁড়াতে দেখে আর্য শান্ত গলায় বলল, অ্যাকচুয়ালি আই নো ইউ আর নট কমফোর্টেবল ইন শাড়ি, বাট প্রেসে ভিন্ন আত্মীয় আসে আমাদের এখানে, অথবা ভিন্ন অকেশনে যাওয়া পরে। যেহেতু আমি দেশে থাকতে পারি না, সো এগুলো এক্সট্রা হিসেবে নিয়ে রাখলাম। এখন আপনি দেখুন ইউজুয়ালি পরার জন্য কোনগুলো আপনার পছন্দ হয়। তৃষা অপ্রস্তুত হাসলো। আর্যর থেকে এমন উত্তর কল্পনাতীত তার। সে আলতো করে একটা প্যাস্টেল শেডের কামিজের উপর হাত রাখতে টুইঙ্কেল পাশ থেকে চঞ্চল হয়ে উঠল। বানি, এই যে দেখো, এটা একদম তোমার গায়ের রঙের মতো, এটা নাও না। টুইঙ্কেলের পছন্দ করা কামিজটা ছিল সাদা জমিনের উপর হালকা গোলাপি সুতোর কাজ করা। আর্যর চোখের ইশারা পেয়ে সেলসম্যান দ্রুত এগিয়ে এসে একে একে আরও কিছু চমৎকার ডিজাইন বের করলো। আর্য নিজে হাতে বেছে বেছে গাঢ় মেরুন, জলপাই সবুজ আর বাসন্তী রঙের আরও 10-12টা দামি 3 পিস সরিয়ে রাখলো। তৃষা চোখ কপালে তুলে বলল, এতগুলো? আরে আমি কি কোনো দোকান নিয়েছি নাকি? দুটো নিলেই তো এনাফ। নাথিং অ্যাকচুয়ালি। কথা শেষ করলো না আর্য, কথা ঘুরিয়ে বলল, ওকে, তাহলে এখানকার অল ডান, চলুন আমি একটু বেবি সেশন যাব। তৃষা বুঝলো টুইঙ্কেলের কেনাকাটার উদ্দেশ্যে আর্যর বলা কথা, কিন্তু নিজের কথার জবাব না পেয়ে হৃদয় কিঞ্চিত কুঞ্চিত হলো তার। বেবি সেকশনে পা রাখতে এক অদ্ভুত রঙিন পৃথিবী চোখের সামনে উন্মোচিত হলো। দেয়াল জুড়ে আঁকা কার্টুন চরিত্র, সিলিং থেকে ঝুলে থাকা বাহারি বেলুন আর নরম আলোর চঞ্চল নৃত্য, সব মিলিয়ে জায়গাটা যেন কোনো রূপকথার দেশ। আর্যর কোল থেকে নেমে টুইঙ্কেল প্রজাপতির মতো উঠে গিয়ে দাঁড়ালো সারিবদ্ধ ছোট ছোট ফ্রকের সামনে। সেকশনের দায়িত্বে থাকা মধ্যবয়স্ক এক ভদ্রমহিলা হাসি মুখে এগিয়ে এলেন। মার্জিত পোশাকে তার চেহারায় পেশাদারিত্ব ফুটে আছে। আর্য আর তৃষাকে একসঙ্গে দেখে তিনি এক মুহূর্তের জন্য থমকালেন। তারপর প্রসন্ন হাসিতে আপ্যায়ন করে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের লিটল প্রিন্সেসের জন্য বোধহয় কিছু খুঁজছেন? আর্য মাথা নেড়ে সায় দিতেই মহিলাটি টুইঙ্কেলের দিকে এগিয়ে গেলেন। টুইঙ্কেল তখন একটি হালকা আকাশি রঙের লেজি ফ্রক হাতে নিয়ে তৃষাকে দেখানোর জন্য অস্থির হয়ে উঠেছে। মহিলাটি টুইঙ্কেলের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় আর্য আর তৃষার দিকে তাকালো। তার চোখে মুখে এক ধরনের মুগ্ধতা। তিনি ধীর গলায় বললেন, মাশাআল্লাহ, আপনাদের তিনজনকে একসাথে দেখে চোখ জুড়িয়ে গেল। সচরাচর এমন পারফেক্ট ফ্যামিলি ইমেজ খুব একটা চোখে পড়ে না। মনে হচ্ছে কোনো ম্যাগাজিন কভার থেকে উঠে এসেছেন আপনারা। তৃষা হঠাৎ এমন মন্তব্যে হক চুকিয়ে গেল। গাল দুটো নিজের অজান্তে আর রক্তিম হয়ে উঠল তার। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু মহিলাটি তার আগেই হাসতে হাসতে যোগ করলেন, দেখুন না, বাচ্চাটার চোখ ঠিক তার বাবার মতন তীক্ষ্ণ, আর হাসলে ওর চিবুকটা একদম তার মার মতন মিষ্টি দেখাচ্ছে। আপনাদের কম্বিনেশনটা সত্যি ব্রিলিয়েন্ট। তৃষা অপ্রস্তুত হয়ে দৃষ্টি ঘুরছে এদিকে ওদিকে। আর্য বরাবরের মতোই নির্বিকের। তার গম্ভীর মুখে কোনো ভাবান্তর নেই, শুধু চোয়ালটা সামান্য শক্ত হলো। টুইঙ্কেল তখন তৃষার হাত ধরে টানছে। বানি, দেখো না, আন্টি ঠিক বলেছে না, আমাকে তোমার মতোই কিউট লাগবে এই ড্রেসটাতে। তৃষা বিব্রত হয়ে টুইঙ্কেলের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল,
হ্যাঁ সুইটহার্ট, খুব সুন্দর লাগছে। তুমি পছন্দ করবে যা তাই নেওয়া হবে। ভদ্রমহিলা এবার আর্যর দিকে তাকিয়ে বললেন, স্যার, আপনার ওয়াইফের টেস্ট খুব চমৎকার। উনি যেটা পছন্দ করছেন সেটা আমাদের শোরুমে থেকে এলিগেন্ট পিস। আর্যর তীক্ষ্ণ দৃষ্টি তৃষার উপর পড়েছে কিনা বলা দেয়। সে বিল পে করে, টুইঙ্কেলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলল সম্মুখ পানে, আর তার পিছে পা মিলালো অপ্রস্তুত তৃষা। শপিং কমপ্লেক্সের দোতলায় কাচের দেয়াল ঘেরা এক অভিজাত ক্যাফে। ভেতরটা শান্ত, মৃদু জ্যাজ মিউজিকের সুর ভাসছে বাতাসে। বাইরে তখন দুপুরের রোদে শহরটা তপ্ত হলেও এই ক্যাফেতে বসন্তের এক স্নিগ্ধতা বিরাজ করছে। আর্য নিঃশব্দে পা ফেলে জানালার ধারের একটা টেবিল বেছে নিল। সেখান থেকে বাইরের ব্যস্ত রাজপথটা বড্ড চমৎকার দেখাচ্ছে। তৃষা টুইঙ্কেল মুখোমুখি বসলো। টেবিলে রাখা কাচের ফুলদানিতে সতেজ রজনীগন্ধার গুচ্ছ থেকে এক মদির ঘ্রাণ আসছে। আর্য ওয়েটারকে ইশারায় ডেকে মেনু কার্ডটা তৃষার দিকে এগিয়ে দিয়ে বলল। তৃষা অপ্রস্তুত ভঙ্গিমায় বলল, ফর দ্য ফার্স্ট টাইম আপনি এসেছেন, সো অর্ডার কনফার্ম করুন। পাশ থেকে টুইঙ্কেল মিষ্টি স্বরে বলল, ইয়েস বানি, তুমি অর্ডার করো। তৃষা মৃদু হেসে মেনু কার্ডে চোখ বুলাতে বুলাতে অপ্রস্তুত বোধ করছিল। সবকিছুর নামই কেমন অচেনা। টুইঙ্কেল সোফায় পা দুলিয়ে হাসি মুখে বলল, পাপা, আমি কিন্তু স্ট্রবেরি শেক খাবো আর সাথে চিজ পিৎজা। আর্য হাসলো। অতঃপর সে তৃষার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, অপরিচিত খাবারের নাম দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আমি বরং আপনাকে সাজেস্ট করি এখানকার স্পেশাল গ্রিল লট চিকেন স্যান্ডউইচ আর কোল্ড কফি, আপনার ভালো লাগবে। তৃষা শুধু মাথা নাড়ল। কিছুক্ষণের মধ্যে টেবিলে খাবার সাজিয়ে দেওয়া হলো। কফির কাপ থেকে ধোঁয়া উঠছে আর তার সাথে মিশেছে পিৎজার সুবাস। টুইঙ্কেল নিজের খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তৃষা কফির কাপে চুমুক দিতে দেখল আর্যর স্থির দৃষ্টি জানালার ওপাশে নিবদ্ধ। তৃষা এক ঝলকে সেদিকে তাকিয়ে পরবর্তীতে মনোনিবেশ করলো খাবারে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।